সেভাবে লাইফটা সুন্দর করে আসবে কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের কেন যেন একটা টেনশন চলতে থাকে, কারণ এই সব কিছু আমাকেই দায়িত্ব নিয়ে করতে হবে। সে কারণে আমি কিন্তু এখন দেখে ফেললাম যে আমাদের লাইফটা ঠিকভাবে আসছে এবং দেখা যাচ্ছে। সো আমি একটু পরে আমরা এই জায়গাটায় আসবো। সবার প্রথমে আমরা পরিচিত হব যে আজকে যে লাইভটি আমরা করছি কেন করছি। সবার প্রথম আমাদের মাথায় আছে যে আমরা রেডে অনেক বছর ধরে রেড এই জার্নি চলে যাচ্ছে। এখানে আমাদের সাথে একদম ডে ওয়ান থেকে যেসব ক্লায়েন্ট আছেন তারা আজ অবধি আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের। একই সাথে রেড খুব সুন্দরভাবে তার সুনামের সঙ্গে কাজগুলো করে যেতে পারছে। তার পাশাপাশি আমরা আসলে নতুন করে কিছু আমাদের ক্লায়েন্টদের জন্য করতে চাই। এই বাড়তি আয়োজনটুকু আসলে তাদের জন্য, আমাদের রেসপেক্টিভ ক্লায়েন্টদের জন্য যারা এই লাইভটি দেখছেন। তার অবশ্যই আমি আশা করছি যে পরিবার পরিজন মিলে দেখতে পারেন, কারণ আজকে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টি হচ্ছে আমাদের নিজেদের জন্য, নিজেদের সুস্থতার জন্য, সুন্দর থাকার জন্য। আজকে আমার সাথে যে বিশেষ 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 অতিথি আছেন তার সাথে পরিচয় না করালে তো হবে না। আর তিনি হচ্ছেন আমাদের সামিয়া তাসনিম আপা। আপনি আমরা সামিয়া আপার সাথে পরিচিত হব এবং আমি চাইবো উনি ওনার পরিচয়টা ওনার মতো করে সুন্দর করে দিন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে এবং অথেন্টিক হবে এবং আপনারা ওনার ইনফরমেশনগুলো জানতে পারবেন। আপা যদি আপনার সম্পর্কে দু লাইন বলেন আমাদের ক্লায়েন্টদের জন্য। আমি সবার আগে মানে স্পেশাল থ্যাঙ্কস দিতে চাই আপাকে, কারণ মানে আপার কাছে এসে আজকে লাইভে মানে আমি যে আপনাদের সামনে আসতে পেরেছি আমার অনেক ভালো লাগছে। মানে আপার সাথে বসে আপার জায়গা থেকে আপনাদের সাথে থাকবো এটা মানে ভাবতেই আমার অনেক ভালো লাগছে, এবং বাস্তবে আসলে এটা সম্ভব হলো, এই জন্য আপাকে অসংখ্য ধন্যবাদ। আর আপার কথা আর কি বলবো, আমার নিজের কথা যেহেতু আপা বললো বলতে, আমাকে হয়তো আপার মধ্যে আপনাদের সামনে আমার পরিচয়টা দিয়েছে, তারপর আমি একটু নিজ মুখে বলতে চাই। আমার নাম সামিয়া তাসনিম। পুষ্টিবিদ হিসেবে আমি বেশ অনেক বছর ধরে কাজ করছি। আমি বিভিন্ন সেক্টরে কাজ করেছি, যেমন কাজের শুরুতে আমি স্পেশাল চাইল্ড নিয়ে নিউট্রিশন নিয়ে কাজ করেছি, তারপরে আমি ক্লিনিক্যাল সাইড নিয়ে কাজ করেছি এবং এখনও কাজ করে যাচ্ছি বিভিন্ন ডিজিজ নিয়ে, তারপরে ওয়েট গেইন, ওয়েট লস, এছাড়াও চাইল্ড নিউট্রিশন এবং ওবেসিটি নিয়ে বিশেষ করে বেশি কাজ করছি। এছাড়াও আমি বিভিন্ন টেলিভিশন রেডিওতে কিন্তু সবসময় আছি, এখনও আছি, বাংলাদেশ বেতার সহ বিভিন্ন এফএম, তারপরে বিভিন্ন চ্যানেলগুলোতে কাজ করছি, পুষ্টি বিষয়ক প্রোগ্রামগুলোকে অ্যাটেন্ড করছি। এবং 2017-এ আমি যখন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয় তখন ওখানেও আমি পার্টিসিপেন্টদেরকে একটু ট্রেনিং দিয়েছিলাম, মানে একটু কিছু ধারণা দিয়েছিলাম। এছাড়া মোটামুটি মানে আপার সাথে কাজ করাটা এটা একটা নতুন একটা জার্নি, এবং কি বলবো যে এটা একটা চ্যালেঞ্জিং একটা জিনিস হবে আমার জন্য এবং থাকার জন্য, মানে ভালোভাবে বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের ওয়েট লসটা কিন্তু খুবই জরুরি। সেইটার সাথে যদি বিউটিটা যদি অ্যাড হয়ে যায় তাহলে কিন্তু মানে এটা কথাই নেই, মানে এটা আরো আরো সুন্দর হবে। সো এই ব্যাপারটা আপা আমি মিলে দেখবো ইনশাল্লাহ, এবং আপনারা যারা লাইভ দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভকামনা। আপা নিশ্চয়ই আপনাদেরকে আরো কিছু ইয়ে করবে আর কি। এই পর্যন্ত সামিয়া আপা, থ্যাংক ইউ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন সে কারণে বাই হার্ট আমি রেড পরিবারের পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞ। আর কেন আসলে এই লাইভটা করা, লাইভটা আসলে উদ্দেশ্যটা একটা আমি বলেছি, একটা ছোট্ট উদ্দেশ্য যে আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমাদের বন্ধু বান্ধব প্লাস আমাদের ক্লায়েন্ট, আমাদের ক্লায়েন্টরাও এখন বন্ধু হয়ে গেছে এত বছরে। সো সেই জায়গা থেকে তাদের সবার চাওয়া ছিল যে আমি আসলে আমার ওজন কমাতে চাই, আমি এমন ধরনের খাবার চাই যেটা খেলে আমি আমার ক্ষুধাটাও মিটবে, আমার ওজনও কমবে। আবার একই সাথে আমি একটা খাবার খাচ্ছি সেটা খেলে আমার চুলটা ভালো থাকবে, আমার স্কিনটা ভালো থাকবে, আমার এইজের ব্যাপারটা থাকবে না, রিঙ্কলস চলে যাবে, মানে দারুণ দারুণ বিষয়। কিন্তু এখন আমি একটু বলতে চাই, যেহেতু এই ব্যাপারগুলো আসলে একটু গুরুত্বটা বলতে চাই, আমরা কিন্তু এই যে স্কিন যে ব্যাপারগুলো আসে আমাদের ফেস বা আমাদের হেয়ার সব কিছু, বা আমাদের এজিং যে ব্যাপারগুলো, যে বয়সের যে ছাপটা, এগুলো কিন্তু আমরা অনেক বেশি টেনশন করি না যে কি করতে হবে, কিন্তু মানে অনেস্টলি স্পিকিং যদি আমরা ভেতর থেকে নিউট্রিশনটা ডেভেলপ করতে পারি, এটার উপরে কিন্তু আসলে আর কিছু নেই, এটাই ন্যাচারাল। সত্যি কথা, আজকে কিন্তু আপনি আমাদের জন্য আলাদিনের চারাক টাইপ লাইক, কেন জানেন? কারণ হচ্ছে
প্রত্যেকটা মানুষ, নারী পুরুষ মানে সর্বশেষে সবার কথা যদি বলি, এবং একদম ডে ওয়ান থেকে আমরা ছোটবেলায় যখন ছিলাম তখন মনে হতো উফ আমি একটু মোটা কেন। আমি ছোটবেলা থেকে খুব আমার ক্রেভিং ছিল আমাকে মোটা হতে হয়, কারণ আমি স্কিনি ছিলাম। মানে সহজে আমি আমার মেটাবলিজম এত হাই ছিল, আমি কোনোভাবে না মানে ওয়েট গেইন করতাম না। তো আমি লাইক ইন্টারমিডিয়েটে ওঠার পরে এরকম হতো যে আমি 4 বেলা 6 বেলা ভাত খেতাম যেন আমি মোটা হই। কিন্তু ওটা আমার অনেক কষ্ট হতো, আমার চোখ দিয়ে পানি পড়ে যেত, তারপরেও আমি খেতাম। ইচ্ছা ছিল যে না আমি ইচ্ছে ছিল আমি একটু মোটা হব। হ্যাঁ এক্স্যাক্টলি। অথচ এখন আমি আমার বাচ্চাকে যখন দেখি সে কিন্তু মিররের সামনে যে সাইড হয়ে দাঁড়িয়ে মিররে তাকিয়ে দেখবে তার পেটটা উঁচু দেখাচ্ছে কিনা, তখন বলবে মাম্মি একটু ভুঁড়ি হয়ে গেছে। আবার এটা ইন্টারেস্টিং। আমার তো দেখা গিয়েছে বড় মেয়ে, ওকে যদি বলি তুমি একটু খাও, তুমি তো অনেক শুকনো, একটু বেশি করে খাও, সে আমাকে বলবে মাম্মি তুমি কি আমাকে মোটা বানাতে চাচ্ছ? মানে এই যে বাচ্চাদের এখন এই ওদের মধ্যে এটা দেখে অনেক ভালো লাগে। তাহলে একটা বাচ্চা থেকে একদম আমি যদি বলি ওল্ড সিনিয়র সিটিজেন, প্রত্যেকেই কিন্তু এখন সুস্থ থাকতে চান, এবং এই ব্যাপারটা কিন্তু লাস্ট 5 বছর আগেও কিন্তু দেখা যেত না। সো এখন আমরা সবাই কিন্তু তার রিজন হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, সেটা রিজন হচ্ছে আমাদের পেপার, টেলিভিশন, এই প্রত্যেকটা জায়গা। আগে কিন্তু এত অ্যাওয়ারনেস ক্যাম্পেইন ছিলই না। এখন কিন্তু প্রত্যেকটা টেলিভিশন আমাদেরকে ডেকে ডেকে নিয়ে বলছে যে এটা কবে, এটা একটু বলেন, এটা সম্পর্কে একটু বলেন। আপনাকে আপনার সেক্টর থেকে বলতে বলছে, আমাদেরকে আমাদের সেক্টর থেকে। সো আমি বলবো এটা একটি দারুণ বিষয়। তো আমরা আসলে যারা এখন সামনে আছে, ইতিমধ্যে অনেক মানুষ আমাদেরকে দেখছেন অ্যাট এ টাইম। আই এম সো হ্যাপি যে আপনাদেরকে আমরা সার্ভ করতে পারছি বিষয়টি। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা আপনাদের নিজেদের ওয়েটের জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আপনারা সবার প্রথমে সেই প্রশ্নগুলো আমাদেরকে প্রশ্ন করবেন কমেন্টসের মাধ্যমে। আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো। আজকে আমি আপনাদের পক্ষে আছি, কিন্তু আমি ওই শাড়ির মানুষ, ওখান থেকে আপাকে কোয়েশ্চেনগুলো বলবো, উনি আমাদেরকে সমাধানগুলো দিবেন। ইতিমধ্যে যারা আমাদের সাথে কানেক্টেড হয়েছে, আমি একটু তাদের নামগুলো না বললেই না, একটু বলতে চাই। অনেকে কানেক্টেড হয়ে গেছে। ফারজানা মন বলছে গ্রেট প্রোগ্রাম আপু। আচ্ছা ফারজানা, নাইস, থ্যাংক ইউ ফারজানা, থ্যাংক ইউ সো মাচ। আমার স্টুডেন্টদের জন্যই আমাকে সুন্দর সেজে বসতে হয়, না হলে হয়তো দরকার ছিল না। না তারপরে তো আমার হাতে জাদু আছে। আমার হাতে জাদু আছে, এটা ঠিক আছে, ফেসে শুধু নেই। না না, ফেস তো আছে, এই জন্যই তো আরো সবার দেখা যায় ম্যাজিকটা সবাই কিন্তু পেয়ে যাচ্ছে। যেমন আজকে আমিও কিন্তু আবার ম্যাজিকটা পেয়েছি, এই জন্য হয়তো বেশি সুন্দর লাগছে। আপনি এমনিতেও অনেক সুন্দর মাশাআল্লাহ, আর আপনি যেভাবে আরো আপার কাছ থেকে আরো বেশি সুন্দর নিয়েছি। আজকে ওনাকে রেড সুন্দর করেছে, রেড ওনাকে একটা টাচ আপ দিয়েছে, সুন্দর করেছে না, উনি এমনি সুন্দর। তার পাশাপাশি ওনাকে ক্যামেরার সামনে আসার জন্য একটু আমরা সুযোগ পেয়েছি যে আপাকে নিয়ে কাজ করতে পারি। অনেকেই কথা বলছে, আমরা একটু দুজন একজনের কথা বলতে চাই। যেমন এখানে অনেকেই বলছেন সুমাইয়া হাসান মাঝে মাঝে ঝাপসা লাগছে। আচ্ছা, যদি মাঝে মাঝে ঝাপসা লাগে আমাদের একটু বলতে হবে, আমরা তাহলে এটা ঠিক করে নিব, কারণ আমাদের ক্যামেরার সামনে যিনি বসে আছেন সে বুঝতে পারবে যে এটাকে একটু ঠিক করতে হবে। সো আমরা একটু তখন সিলেক্ট করে ফেলবো, তাহলে আমাদের খুব একটা ঝাপসা লাগবে না। আর আমরা তো খুব নড়াচড়া করছি, তো হতে পারে যে আমাদেরকে একটু হতে পারে। একজন লিখেছেন মিস করছেন, ভালো লাগছে আমার দেখে। তানজিলা বলেছে আসসালামু আলাইকুম, ফেভারিট টু দুইজন মানুষ, অনেক ভালোবাসা রইল, অনেক ভালোবাসা, সত্যি সত্যি। আচ্ছা, এছাড়া আরো যারা লিখেছেন, আফসানা লিখেছে নাইস ইনিশিয়েটিভ, থ্যাংক ইউ আফসানা। আমরা আসলে দুজনেই কাজ করি মানুষের জন্য, সেবা দিই, আমাদের কাজটি আসলে সেবা। সো আমরা আসলে বাই হার্ট চিন্তা করেছি, উনি অনেক ব্যস্ত থাকেন, আমরাও অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময়টা কাটে, তো এর মধ্যে থেকে এই যে সময়টা বের করে আসা। এই প্রেমা লিখেছে আই অলসো ওয়েট 13 months বাট ডোন্ট লস মাই ওয়েট। আচ্ছা আপনি তাহলে এই প্রশ্নটা দেখে একটু আমরা আনসার করব। শাহনাজ প্রেমা ও বলছে যে আপনি একটু দেখেন আপনার এখান থেকে প্রশ্নটা। আচ্ছা, রোকসানা আপা রাজশাহী থেকে বলছে অনেক অনেক ভালোবাসা দুজনকে। আপনি একটু প্রশ্নটা পড়বেন এবং আনসারটা করবেন। শাহনাজ প্রামা আপু বলেছেন I have thyroid, I also a baby 13 months,
but don't lose my weight. My weight is 74 kg. Please give me advice how can I lose my weight. Okay, very good question. শাহনাজ আপা, আপনার বেবি থাইরয়েডের প্রবলেমটা আছে। থাইরয়েডের প্রবলেম থাকলে যেটা হয় যে আমাদের কিন্তু ওয়েটটাকে সবসময় কিন্তু পুশ করতে থাকে যে ওয়েটটা বাড়ানোর ক্ষেত্রে, হ্যাঁ, মানে ওয়েটটা সবসময় গেইন হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, মানে মেটাবলিজমটা খুব স্লো থাকে। যে আপনি যদি অল্প কিছু খান দেখা যাবে যে সেটার ইফেক্টটা অন্য স্বাভাবিক মানুষের থেকে একটু বেশি, যে আপনার ওয়েটটা বাড়ার টেন্ডেন্সি থাকবে। তো সেক্ষেত্রে থাইরয়েড পেশেন্টদের যেটা আমরা বলি যে গ্লুটেন ফ্রি ডায়েটটা রাখতে, হ্যাঁ, গ্লুটেনটা কিন্তু থাইরয়েড হরমোনের জন্য আমরা একটু বলি যে এটা অ্যাভয়েড করতে। গ্লুটেনটা হচ্ছে গমের প্রোটিন, যেটা আমরা গমের যত কিছু আছে, আমরা রুটি খাচ্ছি, পরোটা খাচ্ছি, বা স্যান্ডউইচ, বার্গার বা বিস্কিট যেগুলোই খাই, এগুলি তো আপনাকে অ্যাভয়েড করতে হবে যদি আপনি ওয়েট লস করতে চান এখন। আর আরেকটা জিনিস করতে হবে যে আপনাকে ক্রুশিফেরাস ভেজিটেবল যেগুলো আছে, ফুলকপি, বাঁধাকপি, তারপরে পালং শাক, এই টাইপের ব্রোকলি, এগুলো একটু অ্যাভয়েড করবেন। আর যেটা করতে হবে যে আপনার মেটাবলিজম ইনক্রিজ করে এরকম কিছু ইনগ্রিডিয়েন্টস আপনাকে ডায়েটে রাখতে হবে। আর ওভারঅল যেটা আমরা ডায়েট ওয়েট লসের জন্য যেটা মেনটেন করি সেটা হচ্ছে ক্যালোরিটা আপনাকে অবশ্যই ঠিক করে ফেলতে হবে। আপনার এখন যেটা রিকোয়ারমেন্ট আছে এই ওয়েট এবং হাইট অনুযায়ী, সেই রিকোয়ারমেন্ট থেকে আপনাকে অবশ্যই মাইনাস করতে হবে ক্যালোরি। যেমন আপনি 700 থেকে 800 ক্যালোরি রিডিউস করে ফেলেন ডেইলি ইনটেকে, তাহলে দেখা যাবে আপনার 7 দিন পরে বা 10 দিন পরে কিন্তু আপনি আলটিমেটলি একটা রেজাল্ট পেয়ে যাবেন। আচ্ছা, এটার সাথে সাথে আমি আরেকটা প্রশ্ন অ্যাড করতে চাই। থাইরয়েডের সমস্যা থাকলে ওজন কমানোর জন্য আমরা সবসময়, যেটা আপনি বললেন যে আমরা ক্যাবেজ টাইপের খাবারগুলোকে অফ করে দিব, আমরা অফ করে দিব গম টাইপের খাবারগুলোকে, তাহলে কি হচ্ছে গম দিয়ে তৈরি কোনো খাবারটা আমরা পারতপক্ষে না অ্যাভয়েড করব। অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা বাইরে থেকে দেখছেন, আপনারা কিন্তু জানেন যে বাইরের কান্ট্রিতে কিন্তু গ্লুটেন ফ্রি অনেক কিছুই পাওয়া যায়, ফ্লাওয়ার পাওয়া যায়, বিস্কিট আমাদের দেশে তো পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায়। আসলে আমাদের দেশে হতে পারে আরো 4-5 বছরের ভিতরে সব তৈরি হয়ে যাবে। দ্রুতই তো এটা আমাদের দেশে এখনো কেন হচ্ছে না আমি একটু বলি যে আমাদের দেশে আসলে ফিল্ড থেকে যখন কোনো কোম্পানি এই জিনিসগুলো প্রিপেয়ার করে তখন কিন্তু তারা ফিল্ড থেকে একটা রিকমেন্ডেশন চায়। তো এটা আমাদের দেশে ওভাবে করে প্র্যাকটিস নেই বা অনেকেই জানে না, যার কারণে কিন্তু এটা রিকমেন্ডেশন তারা পায় না এবং তারাও দেখা যায় এটা ওভাবে করে তৈরি করছে না। কিন্তু বাইরের কান্ট্রিতে কিন্তু এগুলো অলওয়েজ তাদের রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, যার কারণে এটা আসলে আপনাদেরকেই সচেতন হতে হবে। আপনারা যখন সচেতন হয়ে যাবেন, জিনিসগুলো বেশি করে জানুন, আপনারা স্পেশালিস্টের কাছে যান। আসলে এই ব্যাপারগুলো এখন হয়ে গিয়েছে কি, মানে শুধুমাত্র যে একটা শখ করে গেলাম এরকম না, এটা আসলে সিরিয়াস একটা বিষয়। আপনার যে প্রবলেমগুলো থাকবে সেগুলো আপনি স্পেশালিস্টকে জানান, আপনার ডায়েটটা প্রপার রেডি করে ফেলেন। যখন আপনারা রিকোয়ারমেন্ট দিবেন তখন কিন্তু দেখা যাবে এটা অ্যাভেলেবেল হয়ে যাবে আমাদের কান্ট্রিতে। থাইরয়েডের প্রবলেমের জন্য আমি যতদূর শুনেছি, আমি আরেকবার এটা শেয়ার করতে চাই। আমার নিজেরও যখন থাইরয়েড হয়েছিল আমি কিন্তু তখন এটা মেনটেন করেছিলাম, এবং থাইরয়েড আমরা জানি যে এটা একটা হরমোনজনিত সমস্যা, এটা কখনো ভালো হয় না, বাট আমি কিন্তু সেটা প্রমাণ, আমি কিন্তু এটা ভালো হয়ে গেছে। এবং আমি রেগুলার কিন্তু ফুডের মধ্যে, আমি কিন্তু খাবার দিয়েই কিন্তু সুস্থ হয়েছি। আমি একটানা 3 বেলা বেগুন খেতাম, এবং 3 বেলা একটা কোয়ান্টিটি, ইটস লাইক এই সুপের বাটি করে 1 বাটি করে বেগুন, কখনো বেক করে, কখনো পেস্ট করে, কখনো রান্না করে, সো বিভিন্ন ফরম্যাটে দেখা যেত যে আমার এই বেগুনটা খাওয়া হতো, এবং সেটা রেগুলার মেনটেন করতাম, তার পাশাপাশি ওষুধটা মেনটেন করতাম। সো তারপরে যখন আমি আবার চেক করলাম, আমি দেখলাম আমার থাইরয়েডটা কমে গেছে, এবং পরে একটা সময় ডক্টর আমাকে বললো তোমার তো থাইরয়েড ছিলই না। তাই বললাম ছিল 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 হিস্ট্রিতে তো ছিল। অ্যান্ড দেন পরে আমি যখন বিদেশেও গেলাম তখন ডক্টর বললো মানে তুমি কি শিওর যে তোমার থাইরয়েড ছিল? আমি বললাম ছিল। অ্যান্ড দেন রিপোর্ট দেখানোর পরে খুব অবাক হলো, বললো এটা দারুণ ব্যাপার যে এই থাইরয়েডটা চলে গেছে, যদি এটা হয় না। সো এটা আমি বলবো এটা একটা ট্রিকি টিপস, মিরাকল। তো আমার ধারণা যে যারা আজকে সেটের সামনে বসে আছেন, যাদের হাতে দেখতে পাচ্ছেন, আমাদের কথাগুলো শুনতে পাচ্ছেন, তাদের জন্য একটি বাড়তি টিপস হচ্ছে আপনারা কি কি খেতে পারবেন না আপা কিন্তু বলেছে, তার সাথে আরেকটি যে জানতে পারলেন যে যেটা প্রমাণিত, আমি যেটা খেয়ে সুস্থ হয়ে গেছি, আপা যেটা একদম নিজে এটা একটা এক্সপেরিয়েন্স আছে, এবং আমার ভালো হয়েছে, সেটাও 2.5 বছর হয়ে গেছে, এবং আমি প্রতি 6 মাস পর পর এটা চেক করি, এবং আমি দেখতে থাকি যে আমার থাইরয়েডের যে জায়গা, এটা ভালো আছে। মানে কি বলবো, এটা আসলেই মিরাকেল আপা। যারা আমাদেরকে দেখছে তাদের জন্য কিন্তু অনেক বড় একটা টিপস এটা, আপনারা কিন্তু এটা নোট করে রাখবেন, ঠিক আছে? হ্যাঁ, এটা খুব জরুরি একটা বিষয় আছে। এখানে অনেকেই আবার অনেক কিছু আমরা কিন্তু জানি, কিন্তু এটা অ্যাপ্লাই করে
সেটা আবার রেজাল্ট পাওয়া, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ রিসার্চ, ঠিক আছে? সো আপনারা এটা অ্যাপ্লাই করে আপনাদেরকেও কিন্তু নিজেরা দেখতে পারেন যে আসলে ফিডব্যাকটা কেমন পাচ্ছেন, পরে আমাদেরকে আবার জানাবেন। আচ্ছা, এবার আপা আরেকটা, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছে। একজন যুক্ত হয়েছেন চিটাগং থেকে, বলছেন আপু আমি চিটাগং থেকে রুমা। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি মোমেনা বেগম হাসি, সে বলছে ইউ বোথ আর লুকিং নাইস, আই হ্যাভ, আচ্ছা, আই হ্যাভ রিসেন্ট অ্যাকনি প্রবলেম, হাউ ক্যান আই সলভ ইট, প্লিজ গিভ অ্যাডভাইস। আপনাকে অবশ্যই অ্যাডভাইস দিতে হবে কোন ধরনের খাবারগুলো যদি আমরা ইনটেক করব যেটা থেকে অ্যাকনিটা হবে না। আর অ্যাকনি যদি হয়ে যায় যত্ন কিভাবে নিতে হয় ওটা আমি বলতে পারবো, কিন্তু আপনাকে ফুড দিয়ে বলতে হবে। আর আজকে আমি কথা কম বলবো। আচ্ছা, যেহেতু আপু আপনি কোশ্চেন করেছেন, হাসি আপু, আপনাকে বলতে চাই যে আমরা স্কিনের যখন কেয়ার করি আমরা কিন্তু ইন্টারনাল যে নিউট্রিশনের কথা বলি সেখানে কিন্তু কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আমরা কিন্তু স্পেসিফিক বলে দিই, যেমন ভিটামিন সি, হ্যাঁ, ভিটামিন সি, তারপর হচ্ছে আপনার ভিটামিন ই, তারপর বিটা ক্যারোটিন, হ্যাঁ, বিটা ক্যারোটিন কিন্তু ক্যারোটিনয়েড এবং এটা কিন্তু পরবর্তীতে টার্ন হয়ে আপনার ভিটামিন ইতে কনভার্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং যখন আমাদের এটা ইনটেক আমরা বাড়িয়ে দিব আলটিমেটলি কিন্তু আমাদের যে নতুন সেলগুলো সেটা ডেভেলপ করবে, ফ্রি রেডিক্যালস যেগুলো আছে সেগুলোকে কিন্তু প্রোটেক্ট করবে। আর একটা মজার বিষয় যে ওমেগা 3, হ্যাঁ, ওমেগা 3 কিন্তু আমরা পেয়ে থাকি সাধারণত বাদাম থেকে, যেমন ক্যাশিউ নাট বা অ্যালমন্ড, এছাড়া আপনি যদি ফ্ল্যাক্সিড নেন অথবা মাছের তেল থেকেও কিন্তু আমরা ওমেগা 3 পেয়ে থাকি। এটাও আপনি প্রতিদিন ইনটেক করবেন, কারণ এটা দেখা যাবে যে আপনার যে ইনফ্ল্যামেশনগুলো হচ্ছে, আমাদের যে অ্যাকনিগুলো হয় সাধারণত আমরা যখন স্ট্রেস বেশি হচ্ছে বা বাইরে যখন আমাদের ডাস্টগুলো স্কিনে আমাদের ইয়েগুলোকে ঢেকে ফেলছে, সো আমাদের স্কিনটাকে পরিষ্কার রাখতে হবে, প্রচুর পরিমাণে পানি খেতে হবে। পানি কিন্তু অবশ্যই খেতে হবে, কারণ শরীরটাকে আপনাকে হাইড্রেটেড রাখতে হবে। ডেইলি 8 গ্লাস করে পানি খাবেন কমপক্ষে, আর 1 বাটি করে ফল খেতে হবে ডেইলি, এবং প্রচুর আপনাকে হলুদ সবজি এবং হলুদ ফল খেতে হবে। খাবার ক্ষেত্রে কোন ধরনের ফলকে বেছে নিবে, বিদেশি ফল না আমাদের দেশি? আমাদের দেশে কিন্তু সব, যেমন হচ্ছে আপনার সবসময় সিজনাল যে ফ্রুটসগুলো কিন্তু কন্টিনিউ থাকে, পেঁপে, তারপরে হচ্ছে কাঁঠাল বা আপনার আম, এই ধরনের যে আমরা হলুদ ফলগুলো বা আরো অনেক কিছু কিন্তু আমাদের অ্যাভেলেবল আছে, এবং সবজির মধ্যে গাজর আছে, মিষ্টি কুমড়া আছে, বা আপনার বিভিন্ন আরো কিছু কিন্তু যেগুলো বিটরুট বলি, এগুলো আপনারা ডেইলি যদি পরিমাণ এবং ক্যালোরি ঠিক রাখবেন, যেহেতু এখানে কিন্তু ওয়েট আরেকটা বিষয় আছে, ফলটা খাওয়ার জন্য অনেকের অনেক ধরনের মতামত আছে। কেউ বলছে ফলটা বিকেলে খাওয়া যাবে না, সকালে খেতে হবে। টাইমটা কি আসলে? টাইমটা আসলে আপা যেটা, যে এটা সবাই কিন্তু অনেক কিছুই দূর থেকে জানে, তো যার কারণে অনেক মতামত চেঞ্জ হয়ে যায় বা অনেক ওপিনিয়নটা আসে। নর্মালি যদি আপনি এটা কোনো কিছু মেইন ফুডের পরে খান তাহলে কিন্তু এটা কখনোই আমাদের অ্যাসিডিটি বা, যেহেতু এটা সাইট্রাস ফ্রুটস, সাইট্রাস একটা অ্যাসিড আমাদের ফ্রুটস থেকে আমরা পেয়ে থাকি, অ্যাসিডিক অ্যাসিড, সো এটা খালি পেটে খাওয়ার চেয়ে বেটার হলো যদি আপনি এটা মেইন মিলের পরে নিয়ে থাকেন। সেটা সকালে খাওয়ার পরে খেতে পারেন, বা আপনি দুপুরে খাওয়ার কিন্তু হাফ অ্যান আওয়ার বা 1 আওয়ার পরে খেতে পারেন, রাতেও চাইলে আপনি খাওয়ার কিন্তু 1 আওয়ার পরে খেতে পারেন, হ্যাঁ। আর যদি কোনো সুইট ফ্রুটস হয় যেমন খেজুর বা কলা, এটা আপনি খালি পেটে খেতে পারেন, এটা কোনো অসুবিধা হবে না খুব একটা। আমাদের অনেক প্রশ্ন চলে এসেছে, আমি বুঝতে পারছি না এই প্রশ্নগুলো নিয়ে আমরা কথা বলবো। এখানে প্রিয়াঙ্কা চক্রবর্তী বলেছে, হ্যালো আপু, আমি এই প্রবলেমটা কিন্তু আমি এখন প্রায়ই মানে পাই আমার চেম্বারে, কিন্তু দেখা যায় যে আমি এরকম অনেক ডিল করছি, আলহামদুলিল্লাহ। সবাই, আপনি একটু লেট করে ফেলেছেন আপু, যেহেতু 7 মান্থস বলছেন, সো আপনি কিন্তু চাইলে আরো আগে থেকে এটা কন্ট্রোলে নেওয়া যেত। আমরা নর্মালি জানি যে ওয়েট গেইনের যে রেশিওটা, আমরা যখন মানে কি বলে, মানে প্রোটিনটা খুবই খুবই, কারণ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট প্লাস বাচ্চার ওয়েট গেইন সবকিছুর জন্য প্রোটিন গুরুত্বপূর্ণ। আরেকটা মজার বিষয় হলো যে আপনি যদি প্রোটিন ইনটেক করেন আপনার নিজের ওয়েটটা বাড়বে না, কারণ প্রোটিন কিন্তু আমাদের বডিতে স্টোর করছে না, হ্যাঁ, স্টোর করছে ফ্যাট এবং কার্বোহাইড্রেট। সো আপনি ফ্যাট এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিভাবে অ্যাভয়েড করবেন, যে আপনি কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে দেন, কম্পারেটিভলি কমিয়ে দেন, মানে আপনি একদম স্কিপ করবেন না বা একদমই এটা অফ করবেন না। আপনি যেটা করবেন যে দুপুর, সকাল এবং রাতে শুধু কার্বোহাইড্রেট মেইন মিলটা একটি লিমিটেড পোর্শনটা রাখবেন, আপনার হাইট ওয়েটের উপর ডিপেন্ড করে কত ক্যালোরি এখন দরকার সেটার উপরে। আর যেটা করতে হবে যে আপনাকে ফ্রাইড খাবার, আমরা যেটা করি বা কোনো কিছু ফ্রাই করে খাচ্ছি, ফ্রাই করা খাবারগুলো অ্যাভয়েড করেন, বাইরের প্রসেস ফুডগুলো অ্যাভয়েড করেন, ন্যাচারাল মানে যে ফুডগুলো, যেটা ফ্রুটস ভেজিটেবল, এগুলো বেশি করে খান। প্রোটিনের মধ্যে যেমন ডিম সিদ্ধ করে খাবেন,
স্কিম মিল্ক বা লো ফ্যাট মিল্কটা ইনটেক করতে পারেন, তারপরে মাছ মাংসটা নিতে পারেন, তবে এটা রান্নার প্রসেসগুলো সুন্দর হতে হবে, ঠিক আছে? এভাবে মেনটেন করলে কিন্তু আপা সে নিজের ওয়েটটা আমাদের এক্স্যাক্টলি আমরা যখন তেল দিয়ে ভেজে খাচ্ছি, খাবারটা তেলে না ভেজে আমি খাবারটাকে যদি স্টিম করে খাই তাহলে তো অনেক বেশি হেলদি তেলেরটা। আমরা তো আসলে আমাদের জিভের টেস্টটাকে বেশি প্রায়োরিটি দেই, এটা একটু কঠিন সমস্যা। আচ্ছা, এটা খুবই মজা পেলাম আমি। এখানে দারুণ দারুণ বিষয় চলে এসেছে ইতিমধ্যে। আমি তো আসলে বুঝতেই পারছি না কার প্রশ্ন করবো কারটা পড়বো না। খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন আছে, এটা আমি আগে পড়তে চাই। ইন্টারেস্টিং প্রশ্নটা করেছে ফারহানা হোসেন, বলেছে বিয়ের আগে 45 ওয়েট ছিলাম, বিয়ে হয়েছে 3 বছর, তাতে আমার ওয়েট এখন হয়েছে 65 প্লাস। শরীরের সব থেকে পেটটা বেশি বেড়েছে, আমার বয়স 22 বছর। মজার ব্যাপার হচ্ছে যদি এভাবে বাড়তে থাকে আমরা সাজেশন দিব বিয়ে করারই দরকার। আপা এটা মানে দুঃখজনক হলেও চরম সত্য যে বিয়ের পরে সবাই ওয়েট গেইন করে ফেলে এবং দেখা যায় যে তখন খুব আপসেট কি হয়ে কি যায়। রিজন আছে আমাকে বলেন। রিজনটা একটাই, মানুষ সুখে থাকে, হ্যাঁ বেশি সুখে থাকে, সুখে থাকে, বিভিন্ন বাসায় দাওয়াত খাওয়া খেতে হচ্ছে এবং দেখা যায় যে আছে হাজবেন্ডের সাথে বাইরে যাওয়া, আউটিংয়ে যাওয়া, মানে তাদের খাবারের দেখা যায় টাইমগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। আরেকটা যেটা হয় যে আমরা এই সময় খুব রিল্যাক্স থাকি আমরা, হ্যাঁ, যার কারণে আসলে রিল্যাক্স থাকার কারণে কিন্তু আমাদের খাবারগুলো অনেক সময় ম্যাক্সিমাম কিন্তু স্টোর করতে চায়, বার্ন হওয়ার সুযোগ থাকে না। এই আসলে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যখন ম্যারিড লাইফে যাই আমাদের একটা হরমোনাল চেঞ্জও হয়, যে চেঞ্জটার কারণেও কিন্তু আমরা ওয়েট গেইন করি, ভয়ের কিছু নেই। তবে বিয়ের পরপরই সব হাজব্যান্ড ওয়াইফের উচিত বিয়ের আগে একটা প্রি কাউন্সেলিং এ আসা। রেড কিন্তু সেই সার্ভিসটি শুরু করেছে। আমরা ঠিক কিভাবে আমাদের হেলথ, আমাদের মানসিক মেন্টালিটি, আমাদের চিন্তা চেতনা পুরো জায়গা থেকে কিভাবে কাজ করতে হবে, কিভাবে প্ল্যান করতে হবে, আপনি আপনার লাইফটাকে কিভাবে সাজাবেন। বিয়ে মিন্স আমি শ্বশুরবাড়িতে যাব, হ্যাপি হয়ে যাব, হাজবেন্ডের সাথে থাকবো, খুশি থাকবো, লাইফ সেট, এটা কখনোই না। সো এটার জন্য একটা প্রপার প্ল্যান দরকার, যেটা আমাদের দেশে আমরা কেউ করি না। সেটা করাটা কিন্তু খুব জরুরি এবং সেই সার্ভিসটি কিন্তু আমরা নিয়ে এসেছি। আমার মনে এটা বাধ্যতামূলক, একদম একদম। তার পাশাপাশি আরেকটা অ্যানাউন্সমেন্ট এখনই বলে ফেলতে চাই, আগামী থার্সডে থেকে প্রতি বৃহস্পতিবার আপা আমাদের সাথে এখানে বসবেন বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা অবধি। সো আপনারা যারা নিজ নিজ প্রয়োজনে নিজেকে সুন্দর দেখাতে চান, সমস্যা আছে কাটাতে চান, আমি 1 নম্বর সিরিয়ালটা দিয়ে রেখেছি, কারণ আমি আমার ওজনটা একটু কমাতে চাই আর একটু সুন্দর হতে চাই। ওজনটা কমে গেলে একটু সুন্দর হয়ে যাব, এতটুকু বুঝতে পারি। আচ্ছা, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এসেছে আপা। ফান পার্ট শেষ, আমরা এখন একটু সিরিয়াস পার্টে যাচ্ছি। সেটি হচ্ছে মিম রায় বলেছে, ডাক্তার চুল পড়ার জন্য এটোস প্রিমিয়াম আর ফ্লোরিজ দিয়েছেন, এতে কি ওজন বাড়ার চান্স আছে? আচ্ছা মিমরে আপনাকে বলছি, এটোস প্রিমিয়াম যেটা সেটা হচ্ছে মাল্টি ভিটামিন, হ্যাঁ, আর ফ্লোরিজটা হচ্ছে আপনার ডিবায়োটিন, ঠিক আছে? ডিবায়োটিনটা সাধারণত চুলের জন্য খুবই দরকার এবং আপনার যেহেতু হয়তো বা আপনার ওভারঅল কোনো নিউট্রিশনের ডেফিসিয়েন্সি আছে, যার কারণে কিন্তু আপনাকে ডক্টর মাল্টিভিটামিন দিয়েছে, হ্যাঁ। এখানে আপনি যেটা করবেন যে আপনার নর্মালি আমাদের কোনো এটা একটা ভুল ধারণা থাকে যে ভিটামিন সব কিছুই বোধহয় আমাদের ওয়েট গেইন করে ফেলে, এটা হচ্ছে ভুল ধারণা। শুধুমাত্র আমরা যখন জিঙ্ক বা ভিটামিন বি এগুলো দেখা যায় একসাথে আমরা খাচ্ছি, দেন আমাদের অ্যাপেটাইট গ্রো করে, হ্যাঁ। অ্যাপেটাইট গ্রো করলে কি হচ্ছে, স্বাভাবিকভাবে কিন্তু আমার খাবারের প্রতি আসক্ত চলে আসে, হ্যাঁ। এইটা আপনার কন্ট্রোলের মধ্যে যে আপনি আসলে ভিটামিন ইনটেক করছেন আপনার বডির, এটা কি আমি বলবো যে এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস, এটা খুবই সামান্য পরিমাণ আমাদের বডিতে প্রয়োজন হয়, কিন্তু এই সামান্যটা যদি ঘাটতি হয়ে যায় সেটা কিন্তু মারাত্মক একটা ক্ষতির দিকে যেতে পারে। যেমন চুল পড়ে যাওয়া, চুলের রাফ হয়ে যাওয়া, চুল নষ্ট হয়ে যাওয়া বা স্কিনের প্রবলেম হওয়া, এছাড়াও কিন্তু হিমোগ্লোবিন কমে যাওয়া, অনেকগুলো প্রবলেম হয়। সো আপনাকে যেটা করতে হবে যে এগুলো তো আপনাকে নিতেই হবে, হ্যাঁ, এটা নিতেই হবে। ডক্টর যেটা দিয়েছে খুবই ভালো আপনাকে সাজেশন দিয়েছেন, কিন্তু আপনাকে যেটা করতে হবে, অ্যাপেটাইট যদি গ্রো করে তাহলে আপনাকে খাবারের কন্ট্রোলটা আপনার নিজেকে নিতে হবে। সো আপনি ভয় পেন না, ওজন এমনি এমনি বাড়ার কোনো চান্স নেই, খাবার কন্ট্রোলে রাখবেন, সব কিছু ঠিক থাকবে। আচ্ছা, এবার জোনাকি হক, জোনাকি আপা আমি ওনাকে পার্সোনালি চিনি, উনি রাজশাহী থেকে বলেছেন, আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা, আমি রাজশাহী থেকে অনেক ভালো একটা প্রোগ্রাম সাজিয়েছেন, এই ধরনের প্রোগ্রাম খুব দরকার ছিল, বিশেষ করে এই সিজন চেঞ্জের সময় স্কিন
অনেক রাফ এবং বডি ডিহাইড্রেট হয়ে যায়। ভেরি ট্রু আপা। এখন এই ডিহাইড্রেশন দূরের জন্য নর্মালি তো আমরা পানি খাবোই, তার পাশাপাশি একটু কি ধরনের খাবার আমরা খেতে পারি? এটা আমি তখন আসলে সময় কম ছিল তো, যেটা আমি এখন ডিটেলস বলবো যে হাইড্রেটেড রাখার জন্য কিন্তু শুধুমাত্র পানি না, আপনি যে ভেজিটেবল খাচ্ছেন, আপনি যে ফ্রুটস গুলো খাচ্ছেন বা ন্যাচারাল ফ্রুট জুস গুলো রাখতে পারেন, যে কোনো চিনি অ্যাড না করেই আপনি যেই ফ্রুটসটা খাচ্ছেন, হয়তো আপেল হতে পারে বা তরমুজের সিজনটা আসছে আমাদের, কিন্তু দেখা যায় এই যে সিজন যেটা এখন কিন্তু অনেক ফলের সময়, কিন্তু মধুর মাস বলি আমরা, মধুর মাস। এই মধুর মাসে কিন্তু অনেক ফল থাকবে, আপনার এক্সট্রা কোনো চিনি অ্যাড করার দরকার নেই, আপনি ন্যাচারাল সোর্স শুধু ফলের জুসটা করে খেতে পারেন। কাঁচা আম আসবে, কাঁচা আমটা কিন্তু আপনারা জুস করে খাবেন, ডেইলি খাবেন, এটা খুবই উপকারী। হ্যাঁ, এছাড়াও কিন্তু মানে আপনার যে ভেজিটেবলগুলো আছে, ভেজিটেবলগুলো চেষ্টা করবেন র খাওয়ার জন্য, সেক্ষেত্রে আপনারা সালাদ করে নিতে পারেন, সেখান থেকেও কিন্তু আমরা দেখা যাবে যে ওয়াটারটা পেয়ে যাব। আর পানি তো আপনাকে খেতেই হবে, বা বিভিন্ন সময় আপনি লো ফ্যাট মিল্কগুলো খেতে পারেন, কারণ দুধের মধ্যে কিন্তু মানে ম্যাক্সিমাম পোর্শনটাই কিন্তু পানি থাকে, এটা আপনারা জানেন কিনা জানি না। এছাড়া দইটাকে হয়তো আপনারা একটু পানি বা একটু কালো জিরা মিক্স করে কিন্তু খেতে পারেন ডেইলি। হ্যাঁ, এটা প্রোবায়োটিক থাকে, প্রোবায়োটিকটা কিন্তু আপনার যে কোনো ধরনের গাট ব্যাকটেরিয়া ইনফেকশন সবকিছু কিন্তু দূর করে। প্রোবায়োটিক ড্রিঙ্কসও পাওয়া যায় এখন আমাদের বাজারে, সেগুলো আপনারা ইনটেক করতে পারেন। সবকিছু যদি আপনি রাখেন তাহলে দেখা যাবে যে আপনার নিউট্রিশনের সাথে সাথে আপনার বডি হাইড্রেট হয়ে যাচ্ছে। আচ্ছা, হঠাৎ হঠাৎ আমাদের লাইফটা একটু ঘোলা হয়ে আসছে, তো একটু ঘোলাটা কেন হচ্ছে আমরা জানি না, তবে ভালোই তো আমাদের লেখাগুলো সামনে ক্লিয়ার থাকছে, আমরা একটু একটু ঘোলা হচ্ছি। সো ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, ফিল্মই হচ্ছে, আমরা ফিল্ম না বানালে কি হবে। আচ্ছা, ফিল্ম বানিয়ে ফেলি আমরা এখন ফিল্মও বানিয়ে ফেলতে পারবো। আচ্ছা আপা, আরো ইন্টারেস্টিং বিষয় এসছে আমাদের ইউএসএ থেকে, শেফালি আকান দেখছেন এবং উনি বলছেন সুখী মানুষরা কিন্তু সাথে সাথে সবাই অনেক সুখী থাকে, আর যে কারণে 35 কেজির মানুষও কিন্তু 65 হয়ে যায়। আপা আমি কিন্তু সুখী মানুষ, তাই না? কিন্তু ওজন বাড়ছে না, রাইট? এটা আমি বাড়াচ্ছি না আপা, অনেক কষ্ট। কারণ আজকে মানে হ্যাঁ। সত্যি কথা একটু গোপন কথা বলে যে আমার বিয়ে কিন্তু 11 বছর হবে সামনে। তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 11 বছরে কিন্তু ওয়েট গেইন হয়েছিল, হ্যাঁ। কিন্তু কন্ট্রোল করেছি, এটা আপনাদেরকে করতে হবে। আচ্ছা, এখন এখানে আরেকজন বলেছেন, এখানে আমাদের সো আপনি যদি এই একই সময়ে একটু খাবার বাড়িয়ে ফেলেন, তার মানে কি আপনার বডি কিন্তু বাহির থেকে তার প্রয়োজনটা পেয়ে যাচ্ছে, যার কারণে সে ভেতর থেকে আর খরচ করছে না। এখানে আপনাকে মনে রাখতে হবে যে যেহেতু আপনি বাহির থেকে খাবার দিচ্ছেন, যদি বডি তার স্টোর থেকে খরচ করার সুযোগ না পায়, তাহলে কিন্তু অবশ্যই আপনার ওয়েটটা আবার গেইন হয়ে যাবে। সো যখন আপনি ওয়েট লসের এই প্রসিডিউরে আপনার বডি থাকবে যতদিন, আপনি ওই সময়টা চেষ্টা করবেন যে একটা, এটা কিন্তু অনেকে আবার ভুল করে, হ্যাঁ, ডায়েট করলে এটা কন্টিনিউ আপনাকে রাখতে হবে, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখতে হবে, এবং মেইনটেইন করার জন্য কিন্তু আপনি খাবার, এখানে যেটা আপনার হয়তো হচ্ছে যে হয়তো অনেক দাওয়াত ইনভাইটেশন পড়ে যাচ্ছে বা খেতে, আমি খুবই একটা ফানি কোয়েশ্চেন পেয়েছি, আমি এটা আনসার বলতে চাই, হ্যাঁ, খাওয়াতে চাই। খুবই ইন্টারেস্টিং। শুক্লা হাসান বলেছে খাবার টেবিলে সাজিয়ে নিজে না খেয়ে থাকতে পারি না, এটার উপায় কি? এটার উপায় কি? আপনি বলবেন আপা এটা খাবার সাজিয়ে, এটার উপায় আসলে এটার উপর আমার বুঝতে হবে আপা, আপনি বলেন প্লিজ। এটার উপায় হচ্ছে আপনি খাবার টেবিলে দিবেন, সমস্ত খাবার সাজাবেন, নিজের প্লেটটা নেবেন, সব খাবার অল্প অল্প করে সব টেবিল থেকে উঠাবেন, তারপরেও আপনার এক কাপের উপরে খাবার হবে না। So, সেই পরিমাণ নিয়ে আপনি টেবিল থেকে সরে যাবেন এবং আপনি অন্য জায়গায় বসে বসে খাবেন, খেয়ে ওখানে বসে আপনি ধরেই নেবেন যে খাবারটা রিফিল করতে আপনি আর আসবেন না টেবিলে। সো তাহলে হয়ে যাবে, এতটুকু শুধু আপনার মনের কন্ট্রোল থাকতে হবে আপনার নিজের উপরে, তাহলে আমার মনে হয়। আপা আমি এটাই তখন বলতে যাচ্ছিলাম যে হচ্ছে আপনারা যারা মানে খাবার এই যে বাইরে যেতে হচ্ছে, ইনভাইটেশনে যেতে হচ্ছে, সেক্ষেত্রে যেটা করবেন পরিমাণ মানে পোর্শন সাইজ, মানে যেটা আমরা বলছি খাবারের পরিমাণটা, সেটা বাড়াবেন না। হয়তো বা রিচ থাকবে, ভাতের জায়গায় হয়তো পোলাও থাকছে বা আপনার বিরিয়ানি থাকছে, অথবা অন্য কোনো আইটেম থাকছে, ফাস্ট ফুড থাকছে, তো সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন যে একই টাইপের আইটেমগুলো ডাবল রিপিট না করতে, সিঙ্গেল আইটেমটা চুজ করবেন, এবং ওখানে বেশিরভাগটাই আপনি একটু চেষ্টা করবেন লো ক্যালোরি খাবারগুলো সিলেক্ট করার জন্য, আর যেগুলো আপনার সুইট বা ডেজার্ট আইটেম থাকছে সেগুলো টোটালি অ্যাভয়েড করবেন, হ্যাঁ, না হলে কিন্তু আপনার দেখা যাবে ওয়েটটা আবার 2-3 কেজি না আরও বেশি বেড়ে যাবে।
আর উনি যে কোশ্চেনটা করেছেন হ্যাঁ। বেশি টেবিলে খাবার সাজিয়ে আসলে কি করবো সেটা একটু বলতে চাই যে আপনি চিন্তা করবেন যে আপনার ফিউচার 5 বছর পরে আপনি কেমন আছেন বা 1 বছর পর আপনার ফিগারটা কেমন দেখতে চান, এক্স্যাক্টলি। এইটা মনে রাখলে আমার মনে হয় না যে আর অসুবিধা হবে না। হ্যাঁ খাবারের প্রতি প্রিয় মানুষদের কথা সামনে আনতে হবে যে প্রিয় মানুষগুলো আমি ওয়েট গেইন করে ফেললে এরা আমাকে মানে সুন্দর করে আর দেখবে না। দেখবেন ইটস লাইক আমার ছোট ভাই ও দেখতেই পারে না ওয়েট গেইন করা মোটা মানুষ, আর একটু মোটা হলে বলবে মোটা কেন হচ্ছিস, তো ও এত বাজেভাবে বলে। এরকম আপু অনেকেই আছে। তো আমার মনে হয় কি অনেকেই যে আছে। ঠিক আছে ওদের জন্য হলো আমাকে শুকনো না থাকতে হবে। আচ্ছা এবার আরেকটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে পিসিওএস থাকলে আপু দই খাওয়া যায় কিনা? পিসিওএস থাকলে দই আসলে আমরা যেটা বলি পিসিওএস থাকলে আমরা ডেইরি প্রোডাক্টগুলোকে একটু অ্যাভয়েড করতে বলি। হ্যাঁ এখানে হরমোনাল ইস্যু চলে আসে, তো সেটার কারণে যেহেতু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এটা একটা সিস্ট, তো আপনি দইটা খেতে পারেন। দইয়ে যেহেতু ফার্মেন্টেড এবং এটা প্রোবায়োটিক থাকে, দইটা আপনি মাঝে মাঝে খেতে পারেন, তবে ডেইরি অন্য যে প্রোডাক্টগুলো আছে ডিরেক্ট মিল্ক আমরা যদি বলি ডায়েটটা কি হতে পারে, মানে একটা কমন ডায়েট কি বলা যায় একটা যাতে পিসিওএস পেশেন্টদের? কমন ডায়েট আসলে ডায়েট মানে তো টোটাল ডেটা যে মিলে চলে আসে ডেইলি যে আমরা শর্টকাটে কি কি করতে পারি? শর্টকাটে যেটা বলতে পারি যে আমরা তো সবসময় বলি ব্যালেন্স রাখতে হবে। ব্যালেন্স কথাটা না সবাই না ভাবে যে একই কথা কেন বারবার বলছে, এটা আমার মনে হয় যে যারা সামনে আছে খুবই বোর হচ্ছে। ব্যালেন্সটা আসলে করতে বলা হয় কারণ আপনারা জানেন বোধহয় এখন যে প্রত্যেকটা পুষ্টি কিন্তু প্রত্যেকটা পুষ্টির সাথে রিলেটেড, মানে এক একটা নিউট্রিয়েন্টস কিন্তু একটার উপর ডিপেন্ডেন্ট থাকে। হ্যাঁ তো যখন আপনি একটা নিচ্ছেন আর একটা নিচ্ছেন না, বা আপনি হয়তো কোনোটা নিয়ে কোনোটা আপনার বাদ হয়ে যাচ্ছে আপনি নিজেও খেয়াল করছেন না, তখন কিন্তু বডিতে অনেকগুলো নিউট্রিয়েন্টস ডেফিসিয়েন্সি হবে। আপনার মনে হচ্ছে যে আপনি একটা খেয়েছেন কিন্তু আসলে কিন্তু ওটা খেয়েও আপনার বডি অ্যাবজর্ব করেনি, ডাইজেস্ট করেছে কিন্তু অ্যাবজর্ব করেছে। হ্যাঁ অ্যাবজর্ব যদি না করে আপনার বডি কিন্তু সেই নিউট্রিশনটা পাচ্ছে না। সো ব্যালেন্স অবশ্যই হতে হবে যেন আপনার ডায়েটের কারণে চুল পড়ে যাওয়া, স্কিন রাফ হয়ে যাওয়া বা কোনো ধরনের গ্লো চলে যায়, এই ধরনের সমস্যাগুলো যেন না হয়। আর পিসিওএস এর জন্য যেটা ওভারঅল ডায়েট আসলে এরকম স্পেসিফিক কারোর জন্য না, ওভারঅল যদি আমি একটু বলতে চাই সেক্ষেত্রে তো অবশ্যই ব্যালেন্স খাবার থাকতে হবে, সবগুলো খাদ্য গ্রুপের খাবার রাখতে হবে। কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, ভিটামিন মিনারেলসের সোর্স হলো দুইটা, একটা হচ্ছে ফ্রুটস এবং ভেজিটেবল, এই দুটো আপনারা বেশি করে রাখবেন। প্রোটিনটা তো রাখবেনই, আর কি ফ্যাট যেটা গুড ফ্যাটগুলোকে আমরা বলি বেশি করে ইনটেক করতে। গুড ফ্যাট হলো ওমেগা 3 ওমেগা 6, হ্যাঁ পলি আনস্যাচুরেটেড ফ্যাট, এইটা আপনারা বেশি করে ইনটেক করবেন। আর বাকি যে ফ্যাটগুলো আমরা আসলে গরুর মাংস বা বাইরে যে প্রসেস ফুডগুলো থেকে যেগুলো পাচ্ছি সেগুলো আপনারা চেষ্টা করবেন অ্যাভয়েড করার জন্য। আর ওভারঅল আপনার ওই যে দুধের খাবারগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আরেকটা প্রশ্ন এসছে, বেবি ফ্যাট আসলে কতদিন আমরা মানে সহ্য করব, মানে বেবি ফ্যাট বাচ্চাদের তো একটা টাইম অবধি যে আবার সচেতন হতে হবে, সেটা কতদিন? এইটা কোশ্চেনটা আবার একটু আমি বেবি ফ্যাট কত বয়স অবধি আমি নিশ্চিন্তে থাকতে পারি, মানে ঠিক কোন বয়সের পর থেকে টেনশন নেওয়া শুরু করতে হবে, মানে ওয়ার্কআউট করা, এইটা হচ্ছে এটা কিন্তু এখন আসলে বয়সের মধ্যে সীমাবদ্ধ নেই না, যার কারণে আমরা কেন বলছি যে এখন অনেকগুলো কিন্তু আপনারা নিজেরাও ফেস করছেন যে বাসায় কিন্তু কোনো এজের কিন্তু আমরা কিন্তু চেঞ্জ দেখি না, ছোট বয়স থেকেও কিন্তু অনেক বেশি ওয়েট গেইন করে ফেলছে শুধুমাত্র ফুড হ্যাবিটের কারণে। হ্যাঁ আমাদের ফুড হ্যাবিটগুলো আমরা বলবো যে ঠিক নেই, আমরা দেখা যায় কর্মব্যস্ততার কারণে প্রসেস ফুড বা রেডি ফুডগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি, ওটাকে আমাদের অবশ্যই ফ্রাই করতে হচ্ছে, এবং দেখা যায় বাইরে খাবারের প্রতি এত বেশি অ্যাডিকশন আমাদের চলে এসছে, সেটা বাচ্চাদের থেকে শুরু করে বড় প্রত্যেকেই কিন্তু এটার ভেতরে কিন্তু ট্র্যাকে পড়ে যাচ্ছে, যার কারণে কিন্তু যে কোনো বয়স থেকে কিন্তু ওয়েট গেইন হওয়া বা কোলেস্ট্রল জমে যাওয়া বা ফ্যাটি লিভার হওয়া, ইভেন সুগারের প্রবলেম হয়ে যাওয়া, বাচ্চাদেরও কিন্তু সুগারের প্রবলেম হয়, হ্যাঁ ফ্যাটি লিভার হয়, এবং এছাড়াও কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যায়। সো সেই সব ক্ষেত্রে কিন্তু খুব অ্যাওয়ার থাকতে হবে গার্জিয়ানকে, এবং টেনশন করতে করে যখন দেখবেন যে স্বাভাবিক ওজনের থেকে অনেক বেশি ওজন বেশি হয়ে গেছে বা ওবেসিটিতে চলে যাচ্ছে, বিশেষ করে ওবেসিটির দিকে যখন চলে যাবে সেটা এজ না, এটা অবশ্যই আপনার ওইটা মাথায় রেখে তখন থেকে সচেতন হতে হবে। রাইট। আচ্ছা এবার আমাকে আমরা লাস্ট যেটা দেখতে পাচ্ছি, মিলি মাহমুদ বলেছে আপু থাইরয়েড সম্পর্কে আবার একটু বলবেন আপু। আচ্ছা আমরা থাইরয়েড সম্পর্কে যেটা বলে ফেলেছি, মিলি আপনাকে রিকোয়েস্ট করা হলো আপনি যদি একটু লাইভটা শিখে নেন তাহলে আপনার সমস্ত প্রশ্নের আনসারগুলো ওখানে পেয়ে যাবেন। আমরা বেসিক্যালি থাইরয়েড নিয়েই সব থেকে বেশি কথা বলেছি এখনো অবধি। তো এবার আমরা আরেকটা প্রশ্নতে যেতে চাই, যিনি লিখেছেন, আমাদের এখানে অনেকগুলো চলে এসছে, আমরা আসলে কাটটা বলবো, ঠিক আছে আমরা আপনারা যে
উপকার হচ্ছে এটা বলছেন অনেকেই যে খুবই ভালো, অনেকে কিন্তু আপনার প্রশংসা করছে যে খুবই ভালো একটা টপিক নিয়ে আলোচনা হচ্ছে, সবাই খুব মানে ইয়ে করছে, উইশ করছে আর কি। অ্যাকচুয়ালি আজকের লাইভটা কিন্তু আপনাদের জন্যই করা, এবং আপনারা যদি এখান থেকে উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা। আমরা এই যে ইনিশিয়েটিভটা নিয়েছি, আমরা যে এসেছি, আমরা যে আপনাদের জন্য কথা বলতে পারছি, সেটাই আমাদের জন্য অনেক। আর আপনারা আপনাদের সময় বের করে আমাদের সাথে যুক্ত আছেন, সেটি একটি বিষয়। আচ্ছা, এখানে আমি একটু পড়তে চাই সুবর্ণার কমেন্টসটা। আসসালামু আলাইকুম আপু, আপনাদের দেখে খুব ভালো লাগছে। আমার বয়স 34, 3টা সিজার হয়েছে, আমার থাইরয়েড আছে। ইতিমধ্যে আমরা থাইরয়েড নিয়ে কথা বলে ফেলেছি। আমার পেট অনেক বড়, বাকি সব ঠিক আছে। ব্যায়াম করলে পেট কমে, কয়েকদিন না করলে আবার বেড়ে যায়। এখন আমি কি করতে পারি? তার সাথে সাথে এর আগে আরেকজন প্রশ্ন করেছিলেন, সে বলেছিলেন যে আপু আমার পেট কমার জন্য মানে কি ধরনের খাবার দাবার আমি ইনটেক করবো। সো এই দুটো আনসারটাকে আমরা যদি একসাথে দেওয়া যায়। আচ্ছা, আপনার সুবর্ণা আপু, আপনি যেটা বলেছেন যে আপনার 3টা সিজার হয়েছে, সিজার হলে কিন্তু আমরা জানি যে এটা একটু পেটটা একটু বেড়েই যায়। কেন বেড়ে যায়? কারণ আমাদের অর্গানগুলো তো বারবারই এটাকে ইয়ে করা হচ্ছে। সো এটা মেনটেন করতে হবে। মেনটেন, আপনি কিন্তু নিজেই দেখেছেন যে আপনি যখন এক্সারসাইজ করছেন তখন আপনার পেটটা কমে থাকছে, আর যখন ছেড়ে দিচ্ছেন, কারণ আপনার এক্সারসাইজ করে কি হচ্ছে, আপনি অর্গানগুলোকে কিন্তু একটু শেপে রাখছেন। ডায়েট করলে যেটা হয় যে আপনার বডির যে ফ্যাটগুলো আছে, বাড়তি ফ্যাটগুলো, সেগুলো আপনার বার্ন হয়ে যাবে, ওয়েট রিডিউস হবে, সাথে সাথে আপনার ফ্যাটগুলো বার্ন হয়ে যাচ্ছে। সো পেটের মেদ যেটাকে আমরা বলছি, সেই মেদটা হয়তো আপনার চলে যাবে ডায়েটে, কিন্তু শেপিংয়ের যে ব্যাপারগুলো, সেটার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ করতে হবে, বসার যে স্টাইলগুলো সেগুলো চেঞ্জ করতে হবে। আর সিজার হওয়ার, যদি আপনি রিসেন্ট সিজার হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু জিনিস মেনটেন করবেন, যে যখন জার্নি করছেন তখন বেল্ট ইউজ করা, এগুলো একটু মেনটেন করতে হবে। আবার খাবারের পরে যে পানি সাথে সাথে খেয়ে ফেলা, এটাও খাওয়া যাবে না। খাবারের মিনিমাম 15 মিনিটস থেকে 20 মিনিটস পরে পানিটা ইনটেক করতে হবে। এটা আমাদের অভ্যাস কেন ছোটবেলা থেকে সবাই করে দেয় যে খাবার এক হাতে, পানি এক হাতে। এটা খুবই অড। আমি রাইট হ্যান্ডে খাবার খাচ্ছি, আমি লেফট হ্যান্ডে গ্লাসটা ধরে রাখছি, একই সাথে খাচ্ছি। আর এটাকে আমার ছেলে, কিন্তু আমি টায়ার্ড হয়ে যাই, আমি ওর সাথে নিয়ে চলে যাই, কিন্তু আবার সে পানি খাচ্ছে। কিন্তু আমার বেবিদের, আমি দুইজনকে খাওয়ানোর সময় দেখি যে পানি তাকে খেতে দেওয়া হয় না, যদি যে হয়। আবার অনেক সময় তারা ভুলেও যাচ্ছে যে পানি খাচ্ছে না, তবে বলে বলে ডেকে ডেকেও পানি খাওয়াতে হচ্ছে। তবে খাবারের সময় গলায় বেঁধে গেলে তো অবশ্যই তাকে পানি খেতে হবে। এটা আবার ভুল বুঝে না যে গলায় বেঁধে গেলে পানি তাহলে খাওয়া যাবে না। ওই সময়টা অল্প আপনি জাস্ট ঠিক করার জন্য খাবেন। কিন্তু আমরা যে বেশি পরিমাণ পানি খেয়ে ফেলি, সেটা আসলে হয় কি, যে খাবারগুলো যখন আপনার স্টমাকে যাচ্ছে তখন কিন্তু ওখানেও কিন্তু ডাইজেস্ট হয়। সো ওই সময়টাতে ডাইজেস্ট প্রপারলি হওয়ার জন্য কিন্তু আপনাকে পানিটা একটু পরে খেতে হবে। তা নাহলে দেখা যাবে গ্যাস তৈরি হবে বা পেটটা ফুলে যাবে, ব্যাপারগুলো কাজ করে। আমরা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছি, আবার এটা একটু বলতে চাই। সাজিয়া আফরিন বলেছে, আপু চিনির পরিবর্তে গুড় খেলে কি ওজন বাড়বে? আর গ্রিন টি কতবার খাওয়া যাবে? খাওয়া ভালো কিনা? আচ্ছা, এখানে একটু বলি আপা, চিনি এবং গুড় দুটোই হচ্ছে সুগার। এখানে দেখা যায় আমরা আলটিমেটলি খাওয়ার পরে যে একটা রিফাইন্ড সুগার, এবং দুটোই কিন্তু আমাদের বডিতে গ্লুকোজ হিসেবে কিন্তু এটা মানে গ্লাইকোজেন হিসেবে কিন্তু বডিতে যাচ্ছে। সো দুটোরই ক্যালোরি আছে। মানে ইভেন আমি বলি যে পানিরও কিন্তু ক্যালোরি আছে। প্রত্যেকটা খাবারের ক্যালোরি ভ্যালু আছে। সো সব খাবারগুলো খাওয়ার ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। মানে আপনার ডালটা যেমন ভালো, সেক্ষেত্রে ডাল বেশি খেলেও কিন্তু ক্যালোরি বেড়ে যাবে। বা প্রোটিন ডাবল করে, বা যদি আপনি আবার বারবার রিপিট করেন, সেক্ষেত্রেও কিন্তু ক্যালোরি ভ্যালুটা বেশি যাবে। ক্যালোরি ভ্যালুটা বেশি গেলে কিন্তু ওজন বাড়বে। সো চিনি খান বা গুড় খান, এটার পরিমাণ ঠিক রাখতে হবে। তবে বেটার হলো, মানে যদি নিউট্রিশনের কথা বলেন, তাহলে চিনির থেকে গুড়ের নিউট্রিশন ভ্যালুটা বেশি ভালো। ঠিক আছে? আর গ্রিন টি এর কথা যেটা বলছেন, গ্রিন টি খেলে অবশ্যই ভালো। গ্রিন টির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে পাওয়ারফুল, যেটা ওয়েট লসের ক্ষেত্রে হেল্প করছে। সো আপনি রেগুলার 2 কাপ করে মিনিমাম গ্রিন টি খেতে পারবেন। আচ্ছা, গ্রিন টি খেলে কিন্তু আরামও লাগে। আমি যেমন চাই খাই না, আবার বলেছে দেখে গ্রিন টি কিন্তু আমি খাই, এবং গ্রিন টি আমার ভালো লাগে। আচ্ছা, এবার আমরা আসি আমাদের একমাত্র ভাই, যিনি মানে খুব সুন্দর করে লিখেছেন, শহীদ খান ম্যাম, সকালে খালি পেটে লেবু গরম পানি পান করলে বেলি ফ্যাট কমবে কিনা জানতে চাই।
এটা কি বলবো, এটা হট টপিক। হ্যাঁ, মানে এখনকার সবাই আমি দেখি আপা, অনেস্টলি যে আমার চেম্বারে আমি অনেকে যখন হিস্ট্রি নেই তখন দেখি যে তারা অনেকেই খালি পেটে লেবু দিয়ে পানি খাচ্ছে, মানে ওয়ার্ম ওয়াটারের সাথে লেবু পানি খাচ্ছে, অনেকে আবার গরম করে বেশি করে ফেলে। তো এই ক্ষেত্রে আমি বলতে চাই যে লেবুর যে নিউট্রিশন যেটা বা ইনগ্রিডিয়েন্টস যেটা আছে সেটা কিন্তু আমাদের হ্যাঁ বেলি ফ্যাট কমাতে হেল্প করে, কিন্তু আপনাদের যে খাবারের যেই শিডিউলগুলো বা যেই নিয়মগুলো আপনারা ফলো করছেন এটাতে হয় কি উপকারের থেকে অপকার বেশি হয়ে যায়। মানে আপনারা যখন দীর্ঘদিন সকালে খালি পেটে লেবু বা গরম পানি, আরেকটা কথা বলতে চাই যে আমরা জানি যে ভিটামিন সি কিন্তু একটু হিট দিলে এটা নষ্ট হয়ে যায়। সো আপনার বেশি গরম পানিতে লেবুটা দিবেন না, কুসুম গরম পানি একটু বা নর্মাল পানিতেও যদি দিয়ে খেতে চান তাতেও কোনো সেক্ষেত্রে কি অসুবিধা নেই। অ্যাসিডিটির প্রবলেমটা বাড়ে যদি নরমাল সেটা সেটা অবশ্যই অ্যাসিডিটি বাড়বে না আপা, কিন্তু যদি খালি স্টমাকে সে অনেক দিন কন্টিনিউ করে এটা তো ডিপেন্ড করবে যে কার কেমন আসলে মানে ক্যাপাবিলিটি আছে। এবার আমি একটা কোয়েশ্চেন করি যে এই লেবু পানি এটার জন্য যে যখন খাচ্ছি কোনো একটা খাবার মানে যে কোনো কিছু আমি যখন মেনটেন করছি সেটা হাইয়েস্ট কতদিন একটানা আমরা খেতে পারি? কখনো আমার মানে কখনো এটা আমার যে মনে হয় যে ঠিক আছে আমি 3 মাস একটানা এটা খাবো, দেন 3 মাস পর আমি চেঞ্জ করে ফেলবো, এটা একটা হতে পারে কিনা? বা এটা এমন হতে পারে কিনা যে আমি 1 সপ্তাহ করে এটাকে মানে ভাগটা করতে পারি, আমি 1 সপ্তাহ খাবো, 1 সপ্তাহ ব্রেক করবো, 1 সপ্তাহ খাবো, মানে আসলে কোনটাতে গেলে এটা কি আপনি স্পেসিফিক কোনো ফুডের কথা বলছেন? এভরিথিং ডায়েট মানে এভরিথিং এর মধ্যে যেমন আমি যদি বলি লেবু পানি, আমার একটা বন্ধু আছে ও নাকি মানে কত বছর ধরে খাচ্ছে ও ভুলে গেছে যে ও অ্যাপল সিডার ভিনেগার এন্ড লেবু গরম পানিতে কত বছর ধরে খাচ্ছে ভুলে গেছে, ওকে আমি থামিয়েছি তুমি এটা কি করছো, মানে কেন করছো, তুমি যদি করো একটা না তুমি হাইস্ট 3 মাস খাও তারপরে বন্ধ করে দাও, আবার 3 মাস অফ রাখো, আবার 3 মাস খাও, তুমি এটা হতে পারে। এটা আপা একটা খুবই ভালো কোশ্চেন, কারণ আমাদের অ্যাওয়ার হতে হবে সবার আগে, ঠিক আছে? আমরা অন্ধের মতো কোনো কিছু খেয়ে যাচ্ছি এটা কখনোই আপনাদেরকে করা যাবে না, কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা ডিজিজের জন্য কিন্তু অনেকগুলো নিউট্রিয়েন্টস কিন্তু আমরা বলি যে এটা হার্মফুল বা এটা একেবারেই দেওয়া যাবে না। যেমন আপনি যদি কিডনি পেশেন্টদের কথাই ধরেন সেক্ষেত্রে কিন্তু আমরা পটাশিয়াম, ফসফরাস এবং সোডিয়াম রেস্ট্রিক্টেড ডায়েট দিয়ে থাকি, এবং ডক্টরও সেক্ষেত্রে আপনারা যারা নিজে প্রোফাইল অনেকে কিন্তু আপনার জানেই না যে ক্রিয়েটিনিন লেভেল বেশি আছে। এক্স্যাক্টলি কিডনির প্রবলেম হয়তো খুব বেশি নাই কিন্তু ক্রিয়েটিনিন লেভেল বেশি হাই আছে জানে না, কিন্তু তারা দেখা যাচ্ছে রেগুলার এরকম পটাশিয়াম যুক্ত যে খাবার লেবু হোক বা অ্যাপল সিডার ভিনেগার হোক, অ্যাপল সিডার ভিনেগারে তো অনেক বেশি আপনার পটাশিয়াম থাকে। সো এগুলো ইনটেক করার কারণে দেখা যাবে আপনি বুঝতেই পারেননি 1 বছর পরে বা অনেক পরে দেখবেন যে আপনার এটার প্রবলেমটা অনেক বেশি হয়ে গেছে। সো কোনো কিছু অন্ধের মতো টানা খাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনার যখন কোনো ধরেন আপনি ওয়েট লসের জন্য যদি খেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার হয়তো একটা টাইম থাকবে 3 মাসের মধ্যে আপনি ওয়েট লস করছেন, সো 3 মাস আপনি কন্টিনিউ করবেন, তার আগে আপনার নিজের প্রোফাইলটা জেনে নেবেন যে আপনার আসলে বডির সব কিছু সিবিসি থেকে শুরু করে লিপিড প্রোফাইল আপনার তারপরে ক্রিয়েটিনিন আর ইউরিক অ্যাসিড সব কিছু ঠিক আছে কিনা আপনি জেনে যখন ডায়েট স্টার্ট করবেন তখন কিন্তু আপনি নিশ্চিন্তে জিনিসটা খেতে পারবেন। আবার যখন আপনি 3 মাস বা 2 মাস ডায়েট করার পরে যখন যদি মনে করেন যে না আপনি আবার একটু চেক করতে চান, চেক করে দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা, তাহলে আমার মনে হয় জিনিসগুলো কন্টিনিউ করা যায়। আর খালি পেটের কথা একটু শেষ করতে চাই আপা, যে এটা আপনারা খান কিন্তু একদমই সকালবেলা ঘুম থেকে উঠেই যেটা ডেইলি খেতে হবে বা বছরের পর বছর আপনাকে 5-6 বছর করে খেয়ে এরকম আমি অনেক পেয়েছি যে তার আনসার হয়ে গেছে। আমার একদম নিজের ডিল করা প্লাস আমি আমার কলিগকেও দেখেছি এবং তার সিভিয়ার এই প্রবলেমটা ফেস করে, তখন হয় কি আপা যে তারা কিন্তু কোনো ধরনের খাবার না খেয়ে থাকতে পারে না, ইভেন তাকে শুধু কার্বোহাইড্রেটই খেতে হয়, অন্য খাবার খেলে তার এটা আরো বেড়ে যায়। সো এই ভুলটা আপনারা করবেন। তাহলে আমরা এটাতে কি করছি, মানে এটাতে কি আসছে যে আমরা মিনিমাম কতদিন খেতে পারি, মিনিমাম কতদিন ম্যাক্সিমাম কতদিন? মিনিমাম যে আপনি যদি সবকিছু জেনে না পান তাহলে দেখা যাবে 3-4 মাস আপনি কন্টিনিউ করলেন। সো আমি 3 মাস হচ্ছে মানে 3 মাসের বেশি না যায় কোনো একটা কিছু, তারপর আমরা চেঞ্জ করি কিছুদিন পরে আবার একটু গ্যাপ দিই। ওকে ফাইন। এবার আমরা আসি তানিয়া জুলি, সে বলছে আদা ওর কোভিডের সময় থেকে আদা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এবং এখন সব খাবারেই মোটামুটি ও আদাটা রাখে, এতে কোনো ক্ষতি আছে কিনা। দ্বিতীয় হচ্ছে আদা খাওয়ার পরে ওর ওজনটা কমেছে। সো
সো এটা নিয়ে আপনি কি বলতে চান? আদা কি সে বেশি করে খাচ্ছে? হ্যাঁ, সে বলেছে সব খাবারে, মানে এই যে করোনার সময় থেকে হ্যাঁ, হ্যাঁ। আদা খাবারে অবশ্য মানে খেতে কিন্তু ওর অভ্যাস হয়ে গেছে। সো এই আদার জুসটা যেটা, সেটা কি কোনো ক্ষতির কারণ হতে পারে? তা আদা তো আসলে আদার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস গুলো থাকে এটা কিন্তু পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, যে অ্যান্টিঅক্সিডেন্ট গুলো কিন্তু আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করছে, রাইট। ইমিউন সিস্টেমকে ডেভেলপ করছে। সো আপনি যদি এগুলো খান আপনার মেটাবলিজমকেও বুস্ট করছে, এটা অসুবিধা নেই। কিন্তু আপনার স্পেসিফিক কোনো ডিজিজের জন্য যদি সেক্ষেত্রে প্রবলেম হয় সেটা আলাদা বিষয়। আপনার যদি কোনো রোগ না থাকে, আপনি সুস্থ থাকেন, তাহলে এটাতে কোনো অসুবিধা নেই। কারণ আপনারা তো জানেনই আমরা প্রতিদিনই কিন্তু আদা খাচ্ছি। রাইট। আমাদের দেশের মানুষ, আমি আমরা বলতে তো চাই প্রতিটা খাবারে হ্যাঁ আমাদের আদা আছে। আমরা জীবনে কত মন আদা খেয়েছি আমরা জানি না। আবার অনেস্টলি যে বাংলাদেশের মানুষ কিন্তু ভালো আছে শুধুমাত্র এই এই আদা। মশলাগুলো খাওয়ার কারণে। অনেস্টলি এই মশলার কিন্তু অনেক উপাদান, মানে অনেক পুষ্টিগুণ উপকার, আছে। হ্যাঁ। আপনার দারচিনি থেকে শুরু করে এলাচ, তারপরে আপনার আদা বা রসুন, সবকিছু কিন্তু পুষ্টিগুণ এখন অনেক বেশি। যখন আমরা ডেইলি এগুলো খাবারে দিচ্ছি, তার মানে কিন্তু আমাদের বডিতে ডেইলি কিছু ভালো কিছু কিন্তু যাচ্ছে। যাচ্ছে। এটা বাইরের কান্ট্রিতে কিন্তু অনেকেই হ্যাঁ। কিন্তু এগুলো ব্যবহার করে না। শুধু আমাদের একটু মনে রাখতে হবে, আমরা যখন গুরু পাতটা যেন না খাই। আমরা যখন কষাচ্ছি, আমি হতে পারে তরকারিটা না কষিয়ে হাতে মেখে বসিয়ে দিলাম, আমি ওভাবে যদি করি তাহলে এটা আরো বেশি হেলদি হবে, রাইট? আর যখন আমরা রান্নার তেলের প্রসেসে মধ্যে কিন্তু কষানো অনেক থাকি, কিছু চেঞ্জ হয়ে যায়, রাইট, পুষ্টিগুণাগুণ। পুষ্টি গুণাগুণ। এটা কিন্তু আপনি একটু শর্ট করে আমাদেরকে বলতে পারেন, একটু আমরা এটা জানতে চাই। এই টপিকটাকে আমরা একটু রেখে দিব। এটা কিন্তু আপনি আমাদের জন্য বলবেন যে এক্স্যাক্টলি রান্না খাবার, মানে রান্নাটা যখন করবে তখন কোন ধরনের, যেমন শাকটা কতটুকু সময়, মানে কোনটা কি, এটা টিপস আকারে যদি আপনি আমাদের কাছে দিয়ে যান, আচ্ছা, তাহলে কি হবে? সব আজকে বিষয়টা কি হচ্ছে, মানে নর্মালি বলে যে ঢেকি স্বর্গে গেলেও বাদে, এরকম একটা ব্যাপার আছে। তার সাথে সাথে আমার এটাও আছে, পেয়ে গেছি তো আর ছাড়বো না ব্যাপারটা। না, আমি না, আপনি আমরা এটা আমি অবশ্যই যদি আজকে সব বলে দিই তাহলে না, কিন্তু আমরা আমাকে মনেই রাখবে না, না। আমরা নেক্সট আমাদের টপিক থাকবে হচ্ছে মানে খাবার, আমরা যে খাবারগুলো খাবো, প্রসেস ফুড খাই আমরা, আমাদের ফ্রেশ ফুড খাই, যে ধরনের খাবার খাই, কোন খাবার কিভাবে খাচ্ছি এবং কি কোন খাবার কি করলে, প্রসেসে করলে সেটা হেলদি থাকবে, ফুড ভ্যালুটা ঠিক থাকবে। সো এই ভ্যালু জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। আচ্ছা, এবার আমাদের শাহিদ ভাই আমাদেরকে থ্যাংক ইউ বলেছে, আপনাকে এবং আমাকে, একদম সে খুব সুন্দর করে থ্যাংক ইউ বলেছেন। উনি খুব খুশি হয়েছেন যে আমরা ওনার প্রশ্ন উত্তরটা এত সুন্দর করে দিয়েছি। আচ্ছা, প্রতিদিন মধু খাওয়া যাবে কিনা, মিমরয় বারবার কোয়েশ্চেন করে যাচ্ছে, আমরা কেন আনসার করছি না। আচ্ছা, যাবে কিনা, আর ভিটামিন লেভেল চেক করার জন্য কি টেস্ট করতে হয় কিনা, মানে ও করতে হবে কিনা। মিমরাই আপু, আপনাকে বলছি মধুটা প্রতিদিন খাওয়া যাবে, এটা কোনো খারাপ কিছু না, অসুবিধা নেই। আপনি প্রতিদিন 1 চামচ করে মধু খেতে পারেন ডেইলি, এটাতে কোনো ক্ষতি হবে না। আপনি আর যেটা আপনি বলেছেন যে ভিটামিন লেভেলটা চেক করার জন্য আপনি কি টেস্ট করতে হবে, ভিটামিন লেভেল চেক করার জন্য ভিটামিনের নামে কিন্তু টেস্টগুলো আছে, হ্যাঁ। আপনি যে কোনো হসপিটাল বা যে কোনো ডায়াগনস্টিকে গেলে দেখবেন যে আপনার সব কিছু ভিটামিন D3 টেস্ট আছে। তারপর অন্যান্য যে ভিটামিনগুলো আপনি যদি চেক করতে চান, বা ইলেকট্রোলাইটস যদি চেক করতে চান, যে ক্যালসিয়াম, আপনার পটাশিয়াম, ফসফরাস কোন লেভেলে আছে, এটার জন্য সেরাম ইলেকট্রোলাইটস বললে আপনাকে এগুলো টেস্ট করিয়ে দিতে পারবে। বা আপনি যদি ওখানেও সাজেশন চান, বা যদি কোনো একজন মেডিসিন স্পেশালিস্টকে দেখান, তার কাছ থেকেও আপনি সাজেশনটা নিয়ে নিতে পারবেন যে কি কি টেস্ট করতে হবে। ওকে আপা, এবার আমরা একটু আরো কিছু প্রশ্ন আমাকে বলে দেওয়া হয়েছে যে এই প্রশ্নের উত্তরগুলো ছাড়া আপনি লাইফ থেকে উঠবেন না। এটা সর্বসাধারণের প্রশ্ন। সেটা হচ্ছে কোন ধরনের খাবারগুলো আমরা ইগনোর করব, আমাদের মানে ফ্যাটটা জমার জন্য সবথেকে বেশি হেল্প করে। আচ্ছা, আমরা অনেকে ভাবি আমি চিকেন বেশি খেয়ে ফেলছি, মিট বেশি খাচ্ছি, ফিশ খাচ্ছি না, বা কেউ বলছে আমি ফিশ খাই, কিন্তু তার কিন্তু বিশাল বড় একটা ভুঁড়ি আছে। সো আমি যে অনেক ফিশ খাচ্ছি, মিট খাচ্ছি না, বাট সে তো গেইন করছে। সো ডেফিনেটলি ফিট আর মিটে এই জায়গাটার মধ্যে আসলে জমছে না, জমছে অন্য কোথাও। তো সেটা কি, মানে কোন জায়গাটাতে একটু কনসিয়াস হতে পারে মানুষ? আচ্ছা, মানে কোন খাবারগুলোতে আসলে আমাদের ফ্যাটগুলোকে বেশি বাড়িয়ে দিচ্ছে বা হেল্প করছে কোনটা বেশি? আচ্ছা, আমি যেটা বলবো যে আপা, সবার আগে তো আমাদের বলেছি যে ক্যালোরি ইনটেকটা ব্যালেন্স রাখতে হবে। যদি ক্যালোরি আমাদের ডেইলি নিডের থেকে বেশি হয়ে যায়, আলটিমেটলি কিন্তু সেই
ক্যালোরি থেকে যেই আমরা ফ্যাট বলি বা গ্লুকোজ বলি সেটা কিন্তু বডিতে স্টোর হচ্ছে ফ্যাট হিসেবে, হ্যাঁ, সেটা অ্যাভয়েড করতে হবে সবার আগে। তারপরে যদি আমি স্পেসিফিক ফুডের দিকে আমরা নজর দিই, সেক্ষেত্রে যে মিট এবং ফিশের ক্ষেত্রে যদি চলে যায় তাহলে বলবো যে ফিশ হচ্ছে সবচেয়ে বেস্ট। ফিশের মধ্যে আমরা প্রোটিন পাচ্ছি, ওখান থেকে আমরা ভালো এবং অন্যান্য ভিটামিন মিনারেলস তো পাচ্ছি, তো ওখান থেকে কিন্তু সবগুলোই ভালো উপাদান পাচ্ছি। কিন্তু মিটের ক্ষেত্রে দেখা যাচ্ছে যখন আমরা গরুর মাংস খাচ্ছি বা খাসির মাংস খাচ্ছি বা অন্যান্য যেমন বিরিয়ানিতে আমরা কাচ্চি বিরিয়ানিতে এই সব জায়গাগুলোতে যখন আমরা এই খাবারগুলো নিয়ে ফেলছি, আর ম্যাক্সিমাম হয় কি যে আমরা এখন যখনই বাইরে খেতে যাই এই মিট দিয়ে যতগুলো খাবারই তৈরি হয় সবগুলো কিন্তু আবার প্রসেস, হ্যাঁ, অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আমরা অ্যাড করে ফেলছি, মৌলিক কিন্তু থাকছে না, যার কারণে কিন্তু তখনই ক্যালোরি ভ্যালু প্লাস ফ্যাটের পরিমাণটা যেমন ট্রান্স ফ্যাট তৈরি হচ্ছে, স্যাচুরেটেড ফ্যাট তৈরি হচ্ছে, সেই সবগুলো কিন্তু আমাদের বডিতে গিয়ে কিন্তু আরো ফ্যাটটাকে বাড়িয়ে দিচ্ছে, ভুঁড়িটাকে বাড়িয়ে দিচ্ছে। সো ওই খাবারগুলো আপনারা অ্যাভয়েড করবেন। ফ্রাইড খাবারটা বলেছে আপা আগে, যেটা অ্যাভয়েড করতে হবে। আপা যেটা বলেছে স্টিম বা গ্রিলও হতে পারে, হ্যাঁ, বা বয়েল হতে পারে, এই টাইপের খাবারের টাইপগুলো মানে প্রসেস টাইপগুলো যদি আপনারা মেনটেন করেন তাহলে কিন্তু অনেকগুলো খারাপ দিক থেকে আমরা দূরে থাকতে পারবো, হ্যাঁ। আর যেটা করতে হবে যে আপনার মানে বেলি ফ্যাটটা হয় কিন্তু ওই যে অনেকগুলো বিষয়ের উপরে, যে আপনার প্রতিদিন অ্যাক্টিভিটি কেমন হচ্ছে, আপনি কোথায় কিভাবে বসছেন বা আপনি কতটুকু সময় বসে থাকছেন, সবকিছুই আপনার নজরে রাখতে হবে। এক্স্যাক্টলি, এখন আমি যেভাবে বসে আছি এভাবে বসে থাকলে ফ্যাট জমে যাবে, আমাকে সোজা হয়ে বসতে হবে। আপা আমরা তো এখন আড্ডা দিচ্ছি, হ্যাঁ, আর আমাদের হ্যাঁ, অভ্যাসটাই খারাপ খেয়াল হয়ে যায়, একটু খেয়াল রাখতে হবে হ্যাঁ, কনসিয়াসলি, না? আচ্ছা, এখানে আমাদেরকে একজন জানতে চেয়েছে, ওনার হচ্ছে তানিয়া আক্তার জুলি, যে ও বলেছে, আচ্ছা আচ্ছা, না না, আমাদেরকে আমি একজনের কোয়েশ্চেন সামনে নিয়ে বসেছিলাম এতক্ষণ, এখন কোথায় চলে গেল। খুবই একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন ছিল সেটা, আমি জাস্ট দেখে নিচ্ছি। ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবো কিভাবে প্লিজ বলবেন, কোন কোন খাবার খেলে ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যায়? এটা রূপা খান মাহমুদ খান বলেছেন। আচ্ছা, রূপা মাহমুদ খান আপনি যেটা বলেছেন এটা আসলে প্রবলেমটা যদি আমরা দেখি আমাদের বাংলাদেশে যাদের ওভারওয়েট আছে তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে ফ্যাটি লিভার আছে। কেন ফ্যাটি লিভারটা হয় সেটা আগে একটু বলতে চাই, যে আমরা আমাদের লিভার কিন্তু সবার আগে স্টোর করে, হ্যাঁ, যত আমরা সুগারি খাবার বা যত ফ্যাট জাতীয় খাবার আমরা যাই খাই এটা কিন্তু সবার আগে লিভার তার নিজের জায়গায় স্টোর করতে থাকে। সো যখন আমরা ক্যালোরি ইনটেক বাড়িয়ে দিব, প্রতিদিন যতটুকু চাহিদা তার থেকে বেশি খাবো, সেই বেশি খাবার সেই কার্বোহাইড্রেট সেই ফ্যাটগুলো কিন্তু লিভারে স্টোর হয়, এবং যখন স্টোর হতে থাকে যেটা সেল টেলে গিয়ে যখন লিভারটা বেশি স্টোর করছে তখন কিন্তু লিভারে যে ফ্যাট জমা সেটার গ্রেড আমরা বলে থাকি গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, হ্যাঁ। সো এই তখনই আমরা বলছি ফ্যাটি লিভার গ্রেড 1 এ আছে, গ্রেড 2 তে আছে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সবার আগে আপনার ওজনটাকে আইডিয়াল বডি ওয়েটে নিয়ে আসতে হবে, মানে আদর্শ ওজনে আপনাকে আনতে হবে সবার আগে। যদি আপনি করেন আলটিমেটলি কিন্তু আপনার বডি সেই বাড়তি ফ্যাট যেটা লিভারে জমেছে সেখান থেকে কিন্তু খরচ করে ফেলবে। আরও যেটা করতে হবে যে আপনি ওমেগা 3 সম্পন্ন খাবারগুলো বেছে নেবেন, সামুদ্রিক মাছ খেতে হবে বা যে কোনো মাছও খেতে পারেন, পাশাপাশি বাদামটা ডেইলি রাখবেন, হয়তো বাদাম যদি আপনি ডেইলি 15 থেকে 20টা করেও খেতে পারেন তাহলে আপা কিন্তু অনেক কিপটা, আমাকে বাদাম খেতে দিয়েছে 2টো করে, আর যেখানে আমি বাদাম খেতাম 15টা করে। এখন আমি যখন 2টো বাদাম আমার সামনে, আমাকে বলছি হ্যাঁ, আমাকে যখন 2টো বাদাম আমার সামনে দেয় আমি খুবই কষ্ট মন নিয়ে আমি 2টো বাদামকে দেখি, আর দেন আমি 2টো বাদাম খাবো। আপা আমি একটু বলি কেন আপনাকে আমি 2টো দিয়েছি। আমরা জানি কিন্তু যে সব খাবারের ক্যালোরি আছে, বাদাম যখন আমরা বেশি খেয়ে ফেলছি, মানে আপনি যদি 100 গ্রাম বাদাম খেয়ে ফেলেন সেখানে কিন্তু ক্যালোরি অনেক বেড়ে যায়, রাইট। সো এই জন্য আমি আপাকে ক্যালোরি বাড়াতে চাইনি, আপা যেন হচ্ছে ক্যালোরিটা কম থেকে পুষ্টিটা শুধু করে, আপাকে এমনি সুন্দর মানুষ যার কারণে বেশি দেয়নি, আর শুধুমাত্র ফ্যাটি লিভারের জন্য বলছি যে আপনি অন্য ক্যালোরি কমিয়ে হয়তো এটা রাখেন আর সামুদ্রিক মাছটা খান, দেখা যাবে যে ওজন কমাবেন, এক্সারসাইজ করবেন, খাবারের টাইপগুলো চেঞ্জ করে ফেলেন, এমনিতেই ইনশাআল্লাহ আপনার ফ্যাটি লিভার চলে যাবে। আর একটা টিপস দিতে চাই যে ওমেগা 3 কিন্তু সাপ্লিমেন্টারি হিসেবেও পাওয়া যায় ফার্মাসি ফর্মে, আপনার ডক্টরের সাথে যোগাযোগ করে এটা কিন্তু ইনটেক করতে পারেন। আচ্ছা, এখন রোকসানা আপা খুব প্রশংসা করে যাচ্ছে, এত সুন্দর অনুষ্ঠান করার জন্য আপনাদের দুজনকে ধন্যবাদ। থ্যাংক ইউ রোকসানা আপা, একটু দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন এরকম প্রোগ্রাম করার সাহস পাই, মানে অনেক সাহস কারণ হচ্ছে আমাদের সময়
না আমাদের সময় সমস্ত হচ্ছে সময় না সময়টা ওইটাই বের করে আমার টায়ার্ড লাগে তো মানে যে আর সিরিয়াসলি এইটা তো একটা দেখা যায় যে নিজেকে থাকা রেকর্ডেড তো না পা যে সবসময় মানে আপনাদের সামনে যে আমরা সুন্দরভাবে থাকবো এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ। হ্যাঁ আচ্ছা এখানে খুবই ভালো একটা প্রশ্ন এসেছে, আমি প্রশ্নটা একটু পড়তে চাই। প্রশ্নটা এখানে চলে গেলাম আমি। স্বর্ণ কোমল বলেছে, আসসালামু আলাইকুম, আমার 2টা সিজার হয়েছে, ওজন 72 কেজি, আদা জিরা কালিজিরা লেবু একসাথে ফুটিয়ে পানিটা খাই, তাতে কি ওজন কমবে? মানে কমবে কিনা জানতে চেয়েছে। তার সাথে সাথে বলছে ছোট বেবিটাকে ব্রেস্ট ফিড করাতে হচ্ছে, ফিডিং করান, তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি? আচ্ছা প্রথমত বলি যে বেবি কোনো প্রবলেম হবে না, কারণ এগুলো সবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস, এখানে অসুবিধা কিছু নেই। কিন্তু আপনি লেবুটা দিয়ে ফুটাবেন না, ঠিক আছে? লেবুটা আপনি পরে অ্যাড করবেন যখন জাস্ট লাস্টে হ্যাঁ লাস্টে লেবুটা ওয়ার্ম হয়ে যাবে টেম্পারেচার, তখন আপনি লেবু অ্যাড করবেন। তাছাড়া আদা জিরা কালো জিরাটা কালো জিরা আপনি এমনিও খেতে পারেন, হ্যাঁ সেটার জন্য আপনাকে ফুটানো দরকার নেই। আপনি যেহেতু একসাথে করে খেতে চাচ্ছেন, সো আপনি এই 3টা দিয়ে বাকি লেবুটা আপনি পরে অ্যাড করবেন, তাহলে দেখা যাবে যে এটা আপনার মেটাবলিজম বুস্ট করতে হেল্প করবে। হ্যাঁ কিন্তু মনে রাখবেন শুধু এগুলো খেলে ওজন কমবে না, আপনাকে পাশাপাশি ব্যালেন্স ডায়েটে থাকতে হবে, তাহলে এইটা আপনাকে হেল্প করবে ওটাকে পারফেক্টলি কাজ করার জন্য, ওয়ার্ক করার জন্য। আচ্ছা এবার একজন আমাদেরকে নাহিদ হাসান, সে বলেই যাচ্ছে যে আমার ছোট বোনের বয়স 15 বছর, ত্বক শুষ্ক, নাকে ব্ল্যাক হেডস আছে, গলায় কালো দাগ, মুখে এখন মুখে কি সানস্ক্রিন আর ময়শ্চারাইজার ইউজ করবে কিনা? আচ্ছা এটা আমার সাবজেক্ট এসছে, তো আমি একটু শর্টকাটে বলি যে সানস্ক্রিন বাইরে গেলে আপনাকে ব্যবহার করতেই হবে, এটা ছাড়া আমরা বাইরে না যাই। কারণ কি মানে আমরা জানি সানের যে আলট্রাভায়োলেট রেটা আসছে, যেটা আমাদের শরীরে লাগে, সেটা কিন্তু খুবই ভয়ঙ্কর এবং সেটা থেকে স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে। সো এই ধরনের যাদের স্কিন সেনসিটিভ তাদের জন্য তো এটা আমি বলবো যে ওটা থেকে বাঁচার কি উপায় আছে আমরা জানি না, কিন্তু সানব্লকটা আপনাকে খানিকটা প্রোটেকশন দিতে পারে। সো সেই ক্ষেত্রে আপনার বোনের ক্ষেত্রে অবশ্যই 50+ SPF ওয়ালা সানব্লক আপনাকে বেছে নিতে হবে। ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য আমরা সালনে বেসিক্যালি এটার বিভিন্ন ধরনের ট্রিকি ওয়ে আছে যেগুলো দিয়ে ক্লিন করে ফেলতে পারবেন। বাড়িতে যদি আমি বলি অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, সমস্যাটা এখানে। হ্যাঁ আর আপনি অবশ্যই ময়শ্চারাইজার হিসেবে ন্যাচারাল অয়েলগুলো ব্যবহার করাতে পারেন, যেই বা ময়শ্চারাইজার কিনে নিতে পারেন বাজার থেকে, বা আপনি ভার্জিন অয়েল তুলে সেটা ব্যবহার করতে পারেন, নারকেল তেল হতে পারে, যে কোনো ভার্জিন অয়েল ব্যবহার করতে পারেন, তবে খুব ভালো হয়। অলিভ অয়েল স্কিনের জন্য খুব ভালো, নারকেল তেলটাও খুব ভালো। সো এই জায়গা থেকে ব্যবহার করতে পারেন। এখন আপনার মাথায় আসতে পারে কেন আপনি তেলের কথা বললেন, রিজন হচ্ছে অনেক লোশন ক্রিমের থেকে তেল অনেক ভালো, সো আপনি সেটা নিলে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন সেই জায়গা থেকে। আচ্ছা আপা, এখন আমি আবার একটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেনে আসি। কোয়েশ্চেনটা হচ্ছে যে বেসিক্যালি কি খাবার খেলে মানুষের স্কিন ফর্সা হয়? কারণ আমরা সারাদিন মানুষ আমাদের কাছে আসে ফর্সা হতে চাই, তো আমরা তো বাহ্যিক যেটা আছে করে দিতে পারি, বাট এমন আমি কিছু পড়েছি, আমার কাছে কিছু আছে, আমি আপনারটার সাথে পরে অ্যাড করব। আপনারটা আগে শুনতে চাই, এই কারণে শুনতে চাই কারণ আমি একটু শিক্ষিত হব। সেটা হচ্ছে কোন ধরনের খাবারগুলো রেগুলার যদি কেউ খায় সেটা হেল্প করবে গায়ের রঙকে ব্রাইট করতে। আচ্ছা এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, আমার মনে হয় এটা প্রথমে করা উচিত ছিল আপনাকে। এইটা হচ্ছে মানে কি বলবো, এটা যদি আমরা একদিন ফলো করি না, আপনি ধরে রাখেন যে আমি একটা না 6 মান্থ করব। হ্যাঁ এটা আমাদের একটা ফলো করতে হবে। যেমন আমি প্রথমে কিন্তু আমরা বলেছিলাম স্কিনের জন্য কোন ইনগ্রেডিয়েন্টস গুলো বেশি গুরুত্ব দিতে হবে, ভিটামিন সি ভিটামিন এ তে কনভার্ট হচ্ছে, প্লাস ওমেগা 3, এই খাবারগুলো এগুলো কি করছে যে আপনার আমাদের স্কিনে কি হয় যে স্কিনের যে আপার মানে একদম লাস্টলি যে লোয়ার অপশনটা থাকে মানে পার্টটা থাকে, সেখানে কিন্তু যে এর মধ্যে যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো কিন্তু দেখা যায় যে গার্ডের মতো প্রোটেক্ট করে। হ্যাঁ যে আপা যেটা বললো যে ইউভি রে যেটা, সেটা কিন্তু প্রতিনিয়তই আমাদের বডিতে কিন্তু এসে সেটা স্কিনে কি করছে, সেটা ইনফ্ল্যামেশন তৈরি করছে, স্কিনের প্রবলেম তৈরি করছে, হ্যাঁ ড্যামেজ করছে সেলগুলো। সো সেল যখন ড্যামেজ হয়ে যাচ্ছে তখন কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার সেলটাকে নতুন সেলে কনভার্ট করতে হবে। যদি আপনি নতুন সেলে কনভার্ট করতে চান,
করতে পারেন তাহলে কিন্তু আমাদের স্কিন ব্রাইট হবে। হ্যাঁ, রাইট যেমন আমাদের স্কিন যখন ইউভি রে পড়ছে ওটা কিন্তু বার্ন হচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে সেলটা। ওই সেলটা যখন আমাদের মুখে দেখছি তখন কিন্তু আমাদের ডার্ক মনে হচ্ছে নিজেকে। তখন আমাদের যেটা করতে হবে যে ওই সেলগুলোকে আবার টার্ন ওভার করা। সেটার জন্য আপনাকে অবশ্যই এই যে হলুদ ফল, হলুদ শাকসবজি এগুলো খেতে হবে। হলুদ ফল শাকসবজির নাম কিন্তু বলেছে আপা, যে আপনাকে প্রতিদিন হয়তো গাজর বা মিষ্টি কুমড়ার এটা খেতে পারেন, সবজিটা খেতে পারেন, বা আপনি হচ্ছে বিটরুটটা খেতে পারেন, বিটরুটের জুস করে খেতে পারেন। আর পাশাপাশি যে ফলগুলো আছে আপনি মানে কি বলে, ফল তো আমাদের এখন যেটা এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে মনে হয় আপা, ওই যে আসবে আর কিছুদিন পরে আম, মানে কাঁঠালের হলুদ যে ফল, হলুদ রং যেগুলো, পেঁপে মানে পেঁপে তো সবসময় থাকে, পেঁপেটা সবচেয়ে ভালো, কারণ এটা কোনো সিজন কিন্তু এখন মানে আমি আমার সাথে একটু বলে দেই, আপনি যদি রেগুলার এক স্লাইস করে পেঁপে খেতে পারেন, যেটা 2 থেকে 2.5 ইঞ্চ হবে এবং বড় সাইজের পেঁপে হয়, এভরিডে যদি আপনি খান এবং এটা একটা এভরিডে ব্রেকফাস্টে প্রতিদিন যদি আপনি খান, তাহলে আপনার মাথার পাকা চুলটা বলবে যে আমাকে প্লিজ কালো করে দাও, মানে চুল পাকবে না, চুল পাকার টেন্ডেন্সিকে পেঁপে কমিয়ে দেয়। সো এটা কাঁচা পেঁপে, পাকা পেঁপে সব হতে পারে, তবে আমাদের কাঁচা পেঁপে তো ডেইলি খেতে পারবো না, মানে এটা একটা উইয়ার্ড হয়ে যাবে। সো আমরা সেক্ষেত্রে পাকা পেঁপেটাকে নিতে পারি। আচ্ছা, তাহলে এটা একটা দারুণ ব্যাপার দাঁড়ালো। এরপরে আমরা আরেকটা বিষয় আসি। আমার কাছে যেটা আমি করেছি, যে আমি পড়েছি এবং তারপর আমি দেখেছি, আমি এটা করেছি, প্র্যাকটিসটা করিয়েছি। আমি আসলে যেটা পাই বা যেটা করি বা যেটা জানি, আমি সেটা সবসময় অ্যাপ্লাই করি এবং ওই কন্টিনিউয়াস 3 মান্থ 6 মান্থ করে আমি আউটপুটটা অবজারভেশনে দেখে ফেললে হয় কি, তখন আমি এটা সাজেস্ট করতে পারি। বিকজ আমি তো আসলে নিউট্রিশন নিয়ে পড়িনি, আমি যখন ওটা একটা দুটো কথা বলবো সেটা যেন ভুল না, এক্সপেরিয়েন্স যেটা করছি সেটাই কিন্তু আপনার মানে হেল্পে আসছে। সো আমার ক্লায়েন্টের হেল্পের জন্য আমি কাজটা করে থাকি। তো এখানে আমি দেখেছি যে কেউ যদি আসলে যে ছোট সাইজের গাজরটা, এইটা যদি দুটো গাজর, স্লিম দুটো গাজর রেগুলার খায়, এটা কিন্তু একটা টাইম পরে ওর স্কিনের একটা চেঞ্জ দেখা যায়, তাই না? আর একটা আমি একটু অ্যাড করে দিই আপনার সাথে, প্রতিদিন আপনার যে আমি কিন্তু একটু বলেছিলাম যে মানে সবজিটা কাঁচা খাওয়ার জন্য। সো কেন খেতে বলেছি, যখন আমরা ভেজিটেবলটাকে বেশি হিট দিয়ে ফেলছি বা হিট দিচ্ছি, তখনই কিন্তু পুষ্টি গুণাগুণটা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু গাজর এমন একটা ভেজিটেবল যেটা কিন্তু আমরা আপা যেটা বললো যে ওটা কিন্তু হিট দেওয়ার প্রয়োজন হচ্ছে না, আমরা র খেতে পারি। এবং অরেঞ্জ কিন্তু একটা ভালো ফল, হ্যাঁ, এই যে এটা কিন্তু আপনার ওয়েটটাও গেইন করবে না, প্লাস আপনার এটার মধ্যে ভিটামিন সি এবং যেটা আমরা আরো যে ইনগ্রেডিয়েন্টস এর নাম বললাম সেগুলো কিন্তু আছে। গাজর আপা বলেছে 2টা করে খেতে, তো সেটার সাথে আপনি একটা করে কমলা খাবেন বা মালটা খাবেন। আর পাশাপাশি অবশ্যই যে আপনার আরো যেগুলো বাদাম খাওয়ার কথা বলেছি বা সামুদ্রিক মাছ খাওয়া, এগুলো কন্টিনিউ। আর পেঁপে খাওয়াটা, এটা করবেন কি, একটা ক্যালোরি হিসাব করে ডায়েটে রেখে এটা রেগুলার কন্টিনিউ করেন। আমরা যদি এখন 2 দিন আবার ফলো করে ছেড়ে দেই, তারপর বলবো যে এসে যে কমপ্লেইন করবো যে বলেছেন আমি খেয়েছি কাজ হয়নি। এরকম কিন্তু ডায়েটের ক্ষেত্রে আমরা ফেস করি যে ডায়েট দিয়েছেন আপা কিন্তু ওজন আমার, অবশ্যই এখন সবাই সচেতন বোঝে যে না আমি ফলো করিনি, কিন্তু এটা আপনাদেরকে যেটাই করবেন সেটা রেগুলার মেইনটেইন করতে হবে, তাহলে কিন্তু আমরা একটা রেজাল্ট পেয়ে যাবো। আচ্ছা, এখানে সাজিয়া আফরিন বলেছেন আপু সেনসিটিভ স্কিনের জন্য কোন সানব্লকটা ভালো হবে, আর অয়েলি প্লাস সেনসিটিভ স্কিনেও কি তেল ব্যবহার করা যাবে কিনা? অবশ্যই যাবে। আর সানব্লকের ক্ষেত্রে আপনি বায়োডার্মা সানব্লকটা ব্যবহার করেন, আমার কাছে ওটা পছন্দ পার্সোনালি। সো আমি দেখেছি খুব ভালো আউটপুট আছে, ফটোমেট 50 যেটা, সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি আমরা আর রূপা বলেছে স্লিম ফাস্ট মেডিসিনটা খেলে কি ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যাবে, আর হালকা ডায়েটের পাশাপাশি যদি মেডিসিনটা খেলে কি ফ্যাটি লিভার থেকে মুক্তি পাবো? আচ্ছা, স্লিম ফাস্ট যেটা করছে এটা হচ্ছে অরলিস্টেড গ্রুপের একটা মেডিসিন, যেটা আপনার বডিতে যখন আপনি ফ্যাট জাতীয় বা অয়েলি যে খাবারগুলো ইনটেক করছেন, ধরেন আপনি দুপুরে মাছ রান্না করেছেন বা যে কোনো তরকারি রান্না করেছেন বা যেটাই খাচ্ছেন, সেখানে তো আপনার যে অয়েলটা থাকে সেটা কি করছে, বডিতে যখন আমাদের ইনটেক করছি তখন বডি ওটা অ্যাবজর্ব করতে পারছে না শুধুমাত্র স্লিম ফাস্ট মেডিসিনের কারণে, তখন সেটা কি হচ্ছে, সেটা ঘুরে গিয়ে স্টুলের সাথে বের করে ফেলছে। হ্যাঁ, তার মানে যেটা হচ্ছে যে আপনার বডি অয়েল বা ফ্যাটটা নিচ্ছে না। এটা আপনাকে হেল্প করবে ডায়েটের পাশাপাশি। আপনি এটা খেলে আপনি কিছুদিন কন্টিনিউ করেন, তাহলে এটাও দেখা যাবে আপনাকে আরেকটু হেল্প করবে। তবে টানা খাবে না, ডক্টর বা কোনো স্পেশালিস্টের সাজেশন নিয়ে এটা কন্টিনিউ করতে হবে। এবার আপা হট টপিক, মানে আমি বলবো যে বাংলাদেশের মানুষের জন্য এটা হট টপিক, যে কিটো ডায়েট।
সবাই কি আচ্ছা। কিটো ডায়েট করতে পারে? চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ, চলে এসছে। সবাই কি কিটো ডায়েট করতে পারে? এইটা নিয়ে কি আপনি কি বলতে চান? এটা নিয়ে বললে আপা আমাকে আর কয়দিন পরে গালি শুনতে হবে, গালি। বা এখনই গালি শুনতে হবে। কারণ আমি বা যে কোনো পুষ্টিবিদ বলেন বা যে কোনো স্পেশালিস্ট বলেন বা যে কোনো ডক্টরই বলেন না কেন, যারা জানে তারা কেউই বলবে না যে আপনারা কিটো ফলো করেন, কিটো ডায়েট ফলো করেন। হ্যাঁ, কেন বলবে না আমি একটু বলি, নাহলে আপনারা আমাকে বলবে যে কারণ তো বললে না। কিটো ডায়েটটা মূলত যখন আবিষ্কার হয়েছে এবং যিনি আবিষ্কার করেছেন তিনি শুধুমাত্র স্পেসিফিক কিছু ডিজিজের জন্য এটা আবিষ্কার করেছিলেন, যে অ্যাপ্লাই করলে ডিজিজগুলো কন্ট্রোলে রাখা যাবে। যেমন ইপিলিপসি বা আরও কিছু অপারেশনের আগেও কিন্তু মেজর কোনো ইস্যুর ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ, সো যদি এখন এটা আপনাকে আমাদের দেশে না, এটা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এটা প্র্যাকটিস আছে। হ্যাঁ, আমি বলবো না যে এটা আমাদের দেশে হচ্ছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক আগে থেকেই, মানে এটা আজকে যে শুধু আমাদের দেশে যে রিসেন্ট হচ্ছে তা না, আরও 10-15 বছর আগে থেকে কিন্তু এটা প্র্যাকটিস আছে। কেন আছে? কারণ এটা খুব ফাস্ট ওজন কমায়। ফাস্ট ওজন কমার জন্য কিন্তু এটা লোভনীয় লাগে আমাদের কাছে। আমরা চাই না যে শর্টকাটে কিছু নিব, যে হ্যাঁ যদি আমাদের এক মাসে যদি কথার কথা 10 কেজি কমে যায় বা 8 কেজি কমে যায়, তাহলে আমরা এটা কেন নিব না, এটা আপনাদের কথা। হ্যাঁ, কিন্তু আপনারাই দেখেন যে যখন আপনারা ফলো করেছেন, হয়তো আমাকে যারা আজকে দেখছেন তার মধ্যে আমি বলবো আপনারা শেয়ার করলে জানতে পারবেন যে আরো অনেকের মধ্যে জিনিসটা আছে, যে ম্যাক্সিমামই কিন্তু যারা ফলো করে চলে আসছেন 1 বছর, তারা কিন্তু জানেন যে ছেলেদের সাথে সাথে কিন্তু এটা আবার ডাবল ওয়েট গেইন করেছে। পাশাপাশি কি হয়েছে, আপনার চুল পড়ে পুরো শেষ হয়ে গিয়েছে, আপনার স্কিন পুরো রাফ হয়ে গিয়েছে। এবং কেন হয়েছে আমি বলি, এই কিটো ডায়েটটা যখন আপনারা যতদিন করবেন আপনার বডি কোনো নিউট্রিশন অ্যাবজর্ব করবে না। এছাড়াও আপনার বডিতে আরো অনেকগুলো প্রবলেম ক্রিয়েট করবে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে বা কিডনি রোগ আছে বা হার্টের রোগ আছে, তাদের জন্য তো অনেক ক্ষতি করে, এটা অনেকে মারাও গিয়েছে। এবং ইভেন যদি এটা আপনারা যারা এখন এগুলো ডিজিজ নিয়ে এটা ফলো করছেন, তাদের জন্য বলবো যে অবশ্যই ডক্টরের সাজেশনে আপনারা এগুলো ফলো করবেন, আদারওয়াইজ এটা কিন্তু হার্মফুল হতে পারে। আর কিটো ডায়েট প্রসঙ্গে আরো কিছু যেটা যদি বলতে চাই, যে হ্যাঁ ঠিক আছে আপনারা যদি কিছুদিন কিটো করতে চান, আমি না করব না, যারা কিছুদিন করে একটু একটা হ্যাঁ, শেপে হ্যাঁ, এসে তারপরে যদি একটা অবশ্যই এটা একজন সাজেস্ট করছেন, আমি নাম বলবো না, যিনি বা যারা আপনাদেরকে এটা সাজেস্ট করছেন, তাদেরকে তাদের আন্ডারে থেকে এটা আপনারা কন্ট্রোলে নিয়ে নেবেন। কারণ এটা কিন্তু দীর্ঘদিন কোনো মানুষের পক্ষে কিন্তু আমাদের কালচার থেকে বের আসা পসিবল না। আপনাকে 5 বছর পরে হোক বা 1 বছর পরেও কিন্তু স্কিপ করে যাচ্ছি। তো তাতে যেটা হচ্ছে আপনারা আপনাদের সমাধানগুলো কিন্তু পেয়েই যাচ্ছেন। আচ্ছা, সেটা হচ্ছে একজন বলেছেন যে আমরা ম্যাক্সিমাম টাইম শুনে থাকি, যেমন আমি যদি বলি আমার হাত শুকনো, আমার হাত পা শুকনো, কিন্তু আমার কিন্তু বেলি ফ্যাট আছে, রাইট? সেম ভাবে যদি আমি বলি, উনি বলেছেন ওনার হাত পায়ে ফ্যাট আছে, বেলিতে ফ্যাট নেই, তাহলে উনি এটা থেকে কিভাবে বের হবে? আচ্ছা, এটা তো আপনি যেটা বলেই দিলেন যে আসলে আমাদের এটা হচ্ছে মানুষের স্ট্রাকচারটা এভাবে, মানে আমাদের সৃষ্টিকর্তা তৈরি করেছে, যে কারোর হয়তো লোয়ার সাইডে দেখবেন যে একটু বেশি ফ্যাট, হ্যাঁ মানে ভারী বেশি, অনেকে দেখবেন যে পায়ের সাইডটা বেশি ভারী, কারোর হাত বেশি ভারী থাকে, কারোর বেলিতে বেশি ফ্যাট স্টোর হয়। এটা কিন্তু আমরা মানে কি বলবো, যে এটা আমরা কিন্তু বলতে পারবো না, অনেকের মুখে বেশি আপা লেগে যায়। তো এটা ডায়েট করলে যেটা হয় যে আপনার ওভারঅল বডি থেকে ফ্যাট পার্সেন্টেজ কমে যাবে। হ্যাঁ, কিন্তু শেপিং এর যে ব্যাপারগুলো আপা, বেলি বলি বা আমরা হাত বলি বা যেখানে বলি, সেটার জন্য কিন্তু এক্সারসাইজ করতে হবে, এটার কিন্তু বিকল্প কিছু না। আল্লাহ বাঁচিয়েছে, আমার হাত পা মোটা না, বেঁচে গেছে। আচ্ছা, এবার আমার একজন একটা প্রশ্ন এসেছে, আমি খুবই হ্যাপি যে একটা প্রশ্ন আমার জন্য এসেছে। সেটা হচ্ছে মিম বলেছে যে ওর ড্যামেজ হেয়ার কিভাবে হেলদি করা যাবে, আর কোন শ্যাম্পু ওর ড্যামেজ হেয়ারের জন্য কাজ করবে। আমি বলবো মিমের একটা সুখবর হচ্ছে, সামনে বাড়িতে বসে তুমি তোমার ড্যামেজ হেয়ার ঠিকও করতে পারবে, সুন্দরও রাখতে পারবে, সেটা আমরা করে দিচ্ছি। সো আমাদের পেজে চোখ রাখতে হবে, এবং সেটা আমার মনে হয় আমার প্রোফাইলে চোখ রাখলেই তুমি পেয়ে যাবে খবরটা। আর অবশ্যই রেডের প্ল্যাটফর্ম থেকেও জানা যাবে, রাইট? সো সেটি একটি আছে বিষয়। এর সাথে সাথে আরেকটি বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের সৌন্দর্যের জায়গা থেকে আমি এখন আর কোন প্রশ্ন এখানে দেখবো না, আমার 2-3টা প্রশ্ন আছে, এটা করে আমরা লাইভ শেষ করবো, কারণ আমরা অনেক সময় ধরে লাইভে আছি এবং আমি দেখতে পাচ্ছি যে মানে 150-100 নিচে নামছে না লোকজন। সো আমার মায়া লাগছিল দেখে আমার মনে হচ্ছে আমি কন্টিনিউ করি, আমি একটু পর পর কিন্তু ঘুরে দেখছি, বাট আমি শেষ করতে পারছি না।
বাট এখন আমার কাছে কিছু প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো আমাকে না করলেই না, সবাই আমাকে মেরে ফেলবে, আমাকে বারবার বলেছে। সেটা হচ্ছে আমরা আপনি প্রথমেই বলেছেন দিনে কত গ্লাস পানি খেতে হবে। সো এটা যখন মানুষ ভুলে যায় তখন মানুষ এটাকে কোনভাবে টেকনিকটা কি মেনটেন করতে পারে যেটাতে তার কাউন্টে থেকে যাবে? আচ্ছা, কোনো ইজি টেকনিক? ইজি টেকনিক তো Tips আছে। আর কি। টিপস হলো যে আপনারা একটা কন্টেইনার ব্যবহার করতে পারেন যখন আপনি অফিসে থাকেন বা বাসায়। সেই কন্টেইনারটা আপনার যেমন অনেকগুলো কন্টেইনার কিন্তু দেয়া থাকে যে কত লিটার, হ্যাঁ, সেই লিটারটা মেপে যদি আপনি পাশে রেখে দেন তাহলে কিন্তু আপনার হেডেক থাকবে সকাল থেকে যে আমাকে রাতের মধ্যে এটা এটা শেষ শেষ করতে হবে। আপনি যখন বোতলের দিকে বা যে কোনো কন্টেইনারের দিকে তাকাবেন তখন কিন্তু মনে হবে যে আমার আমি কি কিছু শেষ বাকি করেছি? আছে, হ্যাঁ বাকি আছে। তাহলে আমার নিজের জন্য পানি রিজার্ভ করে রাখতে Reserve করে হবে, রাখতে সারা দিনেরটা আমি সকালে উঠে করে ফেলবো, করে ফেলবো। এবং সারাদিন ওটা ঘুমানোর আগ পর্যন্ত ওটার প্রতি আমার তখন মাথায় থেকে যাবে। এটা ইন্টারেস্টিং একটা টিপস, এবং এটা আমি বলবো অসাধারণ। কারণ পানির আমার যদি পানির লেভেলটা বডিতে ঠিকঠাক ভাবে থাকে তাহলে কি হয়, আমি সুস্থ থাকতে পারছি, আমি চলাফেরা করতে পারছি, আমি ডিহাইড্রেট হব না, মাথা ঘুরে পড়ে যাব না, চোখ ডেবে যাবে না, স্কিন খারাপ হবে না, আমার কি বলে অনেক ধরনের সমস্যা থেকে আমি বেঁচে যাব। সো সেই জায়গাটা অবশ্যই মনোযোগ দিতে হবে। তার পাশাপাশি আমাদেরকে লাস্ট বলতে হবে কোন ধরনের খাবার খেলে চুল পড়া বন্ধ হবে। আচ্ছা, চুল পড়ার জন্য তো ওই যে মানে আমি কি বলবো, আপার খাবার। কাছে আপার টিপস তো দেখবেনই। আপা সবসময়, এবং আমাদের এই রেডের পেজে তো সবসময় থাকবেন, কারণ আপা কিন্তু এগুলো নিয়ে আসবে আপনাদের জন্য, হ্যাঁ। আর খাবার যেগুলো সেগুলো বলে দিচ্ছি যে প্রতিদিন আপনাকে মানে ডিম খেতে হবে, হ্যাঁ। ফার্স্ট কথা, ডিম সিদ্ধ করে সকালে একটা খেয়ে নেবেন। ডিমে হচ্ছে হাই প্রোটিন থাকে, যেটা আপনার ক্ষুধার হরমোনটাকে কন্ট্রোল করে, প্লাস ডিমের মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো আছে সেটা কিন্তু স্কিন প্লাস হেয়ারের জন্য খুব ভালো। প্রতিদিন বাদাম খাবেন, ওই যে আপনাকে বলেছিলাম 15টা আপা আমি আমাকে ওনার সাথে কথা বলতে বলতে কিন্তু খেয়ে ফেলেছি বাদাম, উনি কিন্তু দেখেননি, দুটো খেলাম না তিনটা খেলাম। না, অসুবিধা নেই, আপা আজকে মাপ। আপনারা বাদাম খাবেন ডেইলি, সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করবেন, এবং আমার কি হয় যে অয়েলি যে সামুদ্রিক মাছগুলোর কথা বলছি ওখানে কিন্তু ভিটামিন ই, তারপরে ভিটামিন ডি এবং ওমেগা 3 তিনটা জিনিস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ। তো ওইটা আপনার ডেইলি না হলেও মিনিমাম চেষ্টা করবেন যে মানে আমাদের সব মাছ খাওয়ার পাশাপাশি সামুদ্রিক মাছটা একটু অ্যাড রাখা। আর ডিম তো অনেকগুলো ডিম কিন্তু এখন দেখা যায় ওমেগা 3 রিচ করে কিন্তু আমরা এখন পেয়ে যাই, ফর্টিফাইড করা হচ্ছে। সো ওই ওমেগা 3 রিচ ডিমগুলো কিন্তু আপনারা ডায়েটে রাখতে পারেন। পাশাপাশি ফ্রেশ ভেজিটেবলগুলো তো খেতেই হবে, যেখান থেকে আমরা এই যে কি বলছি যে ইনগ্রেডিয়েন্টসগুলো বিটা ক্যারোটিন, ভিটামিন এ, এগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আর ভিটামিন সি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রতিদিন এক বাটি করে সাইট্রাস ফ্রুটস খাবেন, পেয়ারা বা আপনার আমলকি। সবচেয়ে বেশি আমাদের দেখা যায় দেশি ফলের মধ্যে ভিটামিন সি পাওয়া যায় আমলকিতে, তারপরে পাওয়া যাচ্ছে পেয়ারাতে। সো আপনারা এগুলো ডেইলি খাবারে রাখেন। আর প্রোটিন জাতীয় খাবারগুলো খুবই ইম্পর্টেন্ট চুলের জন্য। দুধ খাবেন, যদি ওয়েট বেশি থাকে তাহলে স্কিম বা লো ফ্যাট মিল্কটা রাখতে পারেন। মাছ পরিমাণটা অবশ্যই আমরা কম নিব না। আপনারা কিন্তু খেয়াল করবেন যে আমরা প্রোটিন ইনটেক কিন্তু মানে কম্পারেটিভলি কম নেই। আমরা কি হয় আমি বলি হ্যাবিচুয়েটটা এরকম থাকে, আমাকে ভাত অনেক খেতে হবে, এক টুকরো মাছ হতে হবে, মাংস হলে দু টুকরো বা তিন টুকরো হবে, কিন্তু মাছটা যে দুটো পিস আমরা খেতে পারি এটা আমাদের মানসিক ভাবেই আমরা ভয় পাই না। আমাদের মনে হয় মাছ এত বেশি খেতে হবে না, সবথেকে বড় কথা কঠিন তো বেছে বেছে খাওয়া। সো এত এফোর্ট কে দিবে খাবারের বসে বসে। কিন্তু আপনারা অবশ্যই এখানে প্রোটিনের মধ্যে কিন্তু আমরা জিঙ্ক পাচ্ছি, আমরা ভিটামিন বি পাচ্ছি, অনেকগুলো কিন্তু আমরা নিউট্রিয়েন্টস গুলো পেয়ে যাচ্ছি ভাইটাল, যেটা আমাদের চুলের জন্য ভালো। সো প্রোটিন ইনটেক বাড়াতে হবে। প্রোটিন ইনটেকের মধ্যে দুধ, ডিম, মাছ, মাংস সবই আছে। ডাল খেতে পারেন, যাদের ইউরিক অ্যাসিড বা ক্রিয়েটিনিনের প্রবলেম আছে তারা ডাল খাবেন না। এছাড়া ডালে কি ফ্যাট আছে? এটা তো একটা হট টপিক, এটা নিয়ে আমরা আগামী পর্বে আচ্ছা, ডাল কিন্তু আমরা প্রত্যেকে খাই, টেবিলে কিন্তু ডাল ছাড়া খাবার হয় না, মানে শাক ডাল থাকতেই হবে, ভাত থাকতে হবে, রাইট? আর এর বাইরে এবার আমি মাছ মাংস যেভাবে রাখতে চাই রাখতে পারে, ডালটা কিন্তু আমাদের টেবিলেই থাকে। সো আমাদের আরেকটি হট টপিক এসে আটকে গেল কিন্তু, যে আমাদের ডালে ফ্যাট আছে কিনা, এবং ডাল আমরা আসলে কখন খেতে পারবো, কতটুকু খেতে পারবো, কোন ডাল খেতে পারবো, আদৌ খেতে পারবো কিনা। কারণ হচ্ছে আমার কাছেও খুব ইন্টারেস্টিং ইনফরমেশন আছে অ্যাবাউট ডাল। সো আমি এখনো শেয়ার করছি না, আপার কাছে তার থেকে বেশি আছে, বিকজ উনি তো ভান্ডার। আমি বলেছি আমাদের আলাদিনের
ছাড়াক। সো আমরা দেখবো যে আগামী পর্বে এই সেম জিনিসটা আমরা আর আগামী পর্বে যখন আসবো তখন আরো এরকম মজার মজার বিষয় নিয়ে আসবো। কিন্তু তার আগে আমি বলতে চাই যে উই আর লাকি, আমরা থ্যাংক ইউ বলতে চাই আপাকে যে আপা আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং শুধু লাইভে যুক্ত হয়েছেন না, উনি রেড পরিবারে যুক্ত হয়েছেন। উনি আপনাদেরকে আমি একটু নিজের মুখে বলতে চাই যে আমি কিন্তু আজকে থেকেই, আমি অনেক আগে থেকে কিন্তু আনঅফিসিয়ালি মানে আপার সাথে যুক্ত, কিন্তু অফিসিয়ালি আমি আজকে থেকে কিন্তু রেডের একজন মেম্বার। এবং এখানে থাকবো আমি আপনাদের জন্য, আপনাদের ডায়েটের ওয়েট গেইন বলেন, ওয়েট লস বলেন, হেয়ারের যত্ন বলেন বা স্কিনের যত্ন বলেন বা ব্রাইটনেসের জন্য বলেন, সব একটা কমপ্লিট সলিউশন কিন্তু আপনারা রেডে আসলে কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো আপনারা যারা যারা নিতে চাচ্ছেন এখনই অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নিতে পারেন। আমি রেগুলার যে প্রতি বৃহস্পতিবারে কিন্তু এখানে থাকবো, আপনারা সরাসরি এসে আমার সাথেও মিট করতে পারবেন এবং সলিউশনটাও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা অবশ্যই চাইবো আপনারা একটা হেলদি ওয়েতে নিজেদের সৌন্দর্য মেনটেন করেন। সব থেকে বড় কথা, সৌন্দর্যর থেকে বড় কথা সুস্থতা। আপনি কিন্তু সুস্থ থাকছেন, আর আপনি যদি সুস্থ থাকেন, আমি দেখেছি যে খুব অল্প বয়সে আমরা বুড়ো হয়ে যাই শুধু অসুস্থতার কারণে। সো আমি যদি সুস্থ থাকি, আর সেক্ষেত্রে আমার বয়স আসলে একটা সংখ্যা মাত্র। সো সংখ্যাটিকে আমার মনে রাখতে হবে জরুরি না, আমরা ভুলেই যাই, কিন্তু আমি সুস্থ থাকি, এটা হচ্ছে জরুরি। সো আপা তাহলে আপনি আরেকবার সবাইকে মানে নিমন্ত্রণ করেন আসার জন্য। নিমন্ত্রণ তো করবে এবং আমি চাই যে সবাই আসুক, আসুক, এটা আসা উচিত। যে কোনো জটিল সমস্যাটার জন্য আমাদের কাছে চলে আসুন। জটিল সমস্যা প্লাস এখানে কিন্তু সবকিছুই আছে আপা। এখানে তো আপনি মানে আমাদের আরেকজন স্যারও কিন্তু আসবেন। হ্যাঁ, তো আপনারা এখানে আসলে কিন্তু যত রকমের আপনার প্রবলেমগুলো আছে, বিউটি টিপস বলেন বা যে প্রবলেমগুলো আপনার কাছ থেকে প্লাস আমার কাছ থেকে আপনার ডায়েটের প্রবলেমগুলো সলভ করা, সবকিছু কিন্তু পেয়ে যাবেন। এবং আমি অনুরোধ করবো যে আপনারা আসেন, বসে থেকে নিজেকে অসুস্থ করবেন না, সুস্থ থাকতে হবে। আজকে থেকে, এখন থেকেই উদ্যোগ নিতে হবে, এটা আর কোনোভাবেই কালকের জন্য রেখে দেওয়া যাবে না। এক্স্যাক্টলি, আমরা এই কথা থেকেই বলবো যে আমরাই কিন্তু আসলে আগামীর ভবিষ্যৎ। আমি যদি আজকে সুস্থ থাকি, আমার পরিবার সুস্থ থাকবে। আমি যদি অসুস্থ থাকি, আমার পরিবার অসুস্থ হয়ে যাবে। আপনার কাছে সেই শৌখিনতা করার সুযোগ নেই। আপনি অসুস্থ হবেন এবং আপনার পরিবার সুস্থ থাকবে, এটা কোনোদিন হয় না। আপনার সন্তানের জন্য, আপনার ফ্যামিলি, আপনার ভাই বোন, বাবা মার জন্য আপনাকে ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সাথে যুক্ত থাকেন। আর আপনারা চাইলে আজ থেকে আমাদেরকে ইনবক্সে বা ফোন করে, আমাদের নাম্বার দেওয়া আছে, অ্যাপয়েন্টমেন্ট করে ফেলুন। আমরা আপার সাথে দেখা করতে পারবো এবং যে কোনো সমস্যার সমাধান ডক্টর দ্বারা এখানে দেওয়া হচ্ছে। সো চলে আসুন, আর পাশাপাশি আমি তো আছি আপনাদের জন্য। আমাদের মিষ্টি আপু আমার খুবই পছন্দের একজন মানুষ। এবং যখন থেকে আমি আপাকে দেখি, মানে আমি শুধু আপার হাসি দেখে যাই। আর আপা এত ভালো মানুষ, মানে আপনারা যারা আপাকে আছেন সবসময় সাথে, তারা তো জানেনই, আর যারা এখনো আসেনি তারা আসেন এবং প্লিজ আপাকে একটু একবার, এত ভালো মানুষ কিন্তু আমি দেখিনি এটা অনেস্টলি আপু, অনেস্টলি একদম। এবং আমার এটা মানে প্লেজার যে আমি এখানে আপা। সো নাইস, থ্যাংক ইউ। আমরা সুস্থ থাকবো, সুন্দর থাকবো, আবার দেখা হবে আগামী পর্বে। এখন আমরা লাইভটা শেষ করবো, তাহলে আমরা এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, টাটা। সবাই ভালো থাকবেন, ভালো থাকেন।